সম্পর্কটা জানলেই যেন তুমি বলে ফেলতে পারো যে এটা ওই রকম একটা গ্রাফ হবে। সো এটা যেন একটু কমন থাকে, এই বিষয়টা যেন তোমাদের মাথায় থাকে। তো যতটুকু পড়বা এই জিনিসটা মাথায় রেখে, যে তুমি ক্লাস করতেছো, তুমি পড়তেছো একটা টপিকসটা দেখতেছো আজকে, ওই টপিকসের উপর যে চলকগুলির সাথে যে চলকের সম্পর্ক অনুযায়ী যে গ্রাফটা আসবে ঠিক ওরকমই হবে, ঠিক ওরকম আসবে। আসলে আমার একটু সমস্যা করছে মোবাইলে, তোমাদের কমেন্টগুলো পড়তে পারছি না, কেমন যেন একটু নেটওয়ার্কটা অনেক স্লো কাজ করতেছে, যে কারণে আমি বুঝতে পারছি না যে আসলে সব কিছু ঠিকঠাক আছে কিনা। তোমরা একটু 2 মিনিট অপেক্ষা করো, 1 মিনিট, আমি ইনশাল্লাহ আমরা ক্লাস শুরু করে দেবো। সো যারা এখনো বাকি আছো, যারা এখনো বাকি আছো যে শেয়ার করতে পারো নাই, তারা একটু এখনো শেয়ার মেনশনের কাজটা করে ফেলো, যারা বাকি আছো। আর যারা শেয়ার করেছো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ, শেয়ার করে ফেলছে যেহেতু আর করা লাগবে না। ওকে ফাইন, ইনশাল্লাহ এখন আমরা শুরু করে দেবো। স্যার মেসেজ নোটিফিকেশন আসছে, আচ্ছা তারপর দেখতে পাচ্ছি, ঠিক আছে স্যার, সামিয়া, তারপর অয়ন থেকে সাইমা, তোমরা আছো, আচ্ছা ফাইন, ধন্যবাদ। সো যাই হোক, সেই মুহূর্তে দেখো হুসাইন আলী আলিফ জয়েন করেছে, ধন্যবাদ। তারপর রাজু ইসলাম, ঠিক আছে, আচ্ছা অয়ন থেকে, ঠিক আছে, ধন্যবাদ। সো আমরা এখন একটু দেখি, তোমরা এখানে দেখতে পাচ্ছ যে আমরা কয়েকটা গ্রাফ এঁকে রেখেছি। এই গ্রাফগুলো এখানে 6টা গ্রাফ এঁকেছি, 6টা গ্রাফে কিন্তু বয়েলের সূত্র দেখে, তোমরা যে এই অধ্যায়ের যে বয়েলের সূত্রটা পড়েছো, বয়েলের সূত্র দেখে আমরা যে এগুলি পাই, বয়েলের সূত্র অনুসারে, বয়েলের সূত্র অনুসারে, তো বয়েলের সূত্র অনুসারে এই 6টা গ্রাফ পাচ্ছ। এখন এই 6টা গ্রাফ কিভাবে আসছে বা কিভাবে আমরা আঁকবো আমি সেটা দেখাবো তোমাদের। তো তোমরা যখন গ্রাফ আঁকতে যাও নরমালি, তখন কিন্তু চলকের সম্পর্কটা দেখো, যে একটা চলকের সাথে যার সাথে তুমি আঁকছো তার সাথে সমানুপাতিক আছে নাকি ব্যস্তানুপাতিক আছে। সম্পর্ক কিন্তু দুইটাই হয়, নরমালি সম্পর্ক হচ্ছে দুইটা, একটা হচ্ছে সমানুপাতিক আর একটা হচ্ছে ব্যস্তানুপাতিক। তোমরা জানো যে সমানুপাতিক মানে হচ্ছে সমানভাবে বাড়বে অথবা সমানভাবে কমবে, সমানুপাতিক মানে হচ্ছে সমানভাবে বাড়বে অথবা সমানভাবে কমবে। আর যদি দেখো ব্যস্তানুপাতিক, তার মানে কি
বিপরীত অনুপাত, ব্যস্তানুপাতিক মানে কি বিপরীত অনুপাতে, যে একটা যদি বাড়ে তাহলে অপরটা কি কমবে, একটা বাড়লে অপরটা কি কমতে থাকবে। তো দেখা যাচ্ছে এরকম, মানে তুমি তো নরমালি চিন্তা করো যে একটা পাত্রে চিনি আছে আর একটা পাত্রের মধ্যে পানি আছে। এখন তুমি চিন্তা করো যে চিনির পাত্র থেকে ধীরে ধীরে তুমি কি করছো, চিনির পাত্র থেকে তুমি চিনিটা পানির পাত্রে রাখছো, তাহলে দেখা যাচ্ছে কি যে চিনির পাত্র যেখানে ছিল সেখানে চিনির পরিমাণটা কমে যাচ্ছে, আবার পানির পাত্রে চিনির পরিমাণ ধীরে ধীরে বেড়ে যাচ্ছে। তো একটা কমতেছে আরেকটা কি হচ্ছে, বাড়ছে। তো দেখা যাবে যে এরকম হবে, ব্যস্তানুপাতিক একটা সম্পর্ক মানে হচ্ছে একদিকে বাড়বে আরেকদিকে হচ্ছে কমবে, আর সমানুপাতিক সম্পর্কটা হচ্ছে একদিকে বাড়লে অপর দিকে ওই দিকটাও বাড়বে, আর যদি কোনো একটা দিক কমে যায় তাহলে অপর দিকটাও কমে যাবে। তো এইখানে প্রথম যেটা লিখে রেখেছি দেখো, এটা হচ্ছে এইখানে সম্পর্কটা আমরা বয়েলের সূত্র অনুসারে আমরা জানি যে স্থির থাকে, বয়েলের সূত্র মানে কি স্থির থাকে, বয়েলের সূত্রে স্থির থাকে যেটা, সেটা হচ্ছে মনে রাখতে হবে তাপমাত্রা স্থির থাকে। কে স্থির থাকে, তাপমাত্রা। এই হচ্ছে একটা স্থির থাকে, আরেকটা স্থির থাকে সেটা হচ্ছে ভর। তো ভরটা মানে কি, এই এটা হচ্ছে তোমার গ্যাসের ভর, কোন একটা সিস্টেমে যে পরিমাণ গ্যাস থাকে সেই গ্যাসের ভর হচ্ছে কি এখানে এমআরটি। এটা হচ্ছে কি ওই সিস্টেমের তাপমাত্রা বা গ্যাসের যে তাপমাত্রাটা, সেই তাপমাত্রা। তো গ্যাসের তাপমাত্রার কোনো পরিবর্তন করা হচ্ছে না, এই তাপমাত্রা। তো সাধারণত বয়েলের সূত্রের মধ্যে তাপমাত্রা স্থির থাকে, আর স্থির থাকে হচ্ছে গ্যাসের পরিমাণ বা পদার্থের পরিমাণটা। তো এই গ্যাসের পরিমাণ বা পদার্থের পরিমাণটা যদি স্থির থাকে তাহলে আমরা বয়েলের সূত্র অনুসারে যেটা জানি সেটা হচ্ছে দেখা যায় যে চাপ চাপ এবং আয়তন হচ্ছে পরস্পরের কি হয়, ব্যস্তানুপাতিক। চাপ এবং আমরা জানি হচ্ছে যে চাপ হচ্ছে কি আয়তনের ব্যস্তানুপাতিক, চাপ হচ্ছে আয়তনের ব্যস্তানুপাতিক। আমি আবারও বলছি, বয়েলের সূত্র অনুসারে এই দুটো স্থির থাকবে, বয়েলের সূত্র অনুসারে এই দুইটা স্থির থাকবে, এইগুলো কিন্তু বাড়বেও না কমবেও না। তো বাড়বেও না কমবেও না, কিন্তু পরিবর্তন হবে কেন, চাপ এবং আয়তন। এখন এই ধরনের কোনো সম্পর্ক তুমি যদি দেখো, তোমরা হায়ার ম্যাথ বইয়ে পড়েছো, হায়ার ম্যাথ বইয়ে যদি না পড়ে থাকো, যদি না পড়ে থাকো তাহলে আজকে একদম ফিক্স করে ফেলবা যে এই ধরনের কোনো কিছু দেখলেই সমীকরণটা কেমন হবে। যদি এরকম কোনো কিছু দেখো তাহলে সমীকরণটা কেমন হবে মনে রাখবা। তো বেসিক্যালি হচ্ছে আমি আগেই বলছি গ্যাসের এখানে স্থির থাকবে কে, ভর এবং তাপমাত্রা হচ্ছে স্থির। তো ভর এবং তাপমাত্রা যদি স্থির থাকে সমীকরণে সবগুলো এখানে সবগুলো হচ্ছে বয়েলের সূত্র অনুসারে। আমি আবারও বলছি, যতগুলি গ্রাফ আমি এঁকেছি সবগুলো হচ্ছে বয়েলের সূত্রে, 6টা গ্রাফ এঁকেছি, সবগুলো হচ্ছে আমাদের এখানে বয়েলের সূত্র থেকে প্রাপ্ত। এখন দেখো, তোমরা যদি এরকম কোনো সূত্র দেখো যে x, এই যে এরকম, তোমরা যদি এরকম কোনো সম্পর্ক দেখো যে y সমানুপাতিক 1/x, যদি কোনো কিছু দেখো যে y সমানুপাতিক 1/x মানে ব্যস্তানুপাতিক কোনো সম্পর্ক তুমি যদি দেখতে পাও, তাহলে বুঝতে হবে এটা সবসময় গ্রাফ হচ্ছে পরাবৃত্তাকার, সর্বদাই এর গ্রাফটা হবে কি এরকম। সবগুলোর ক্ষেত্রে গতিবিদ্যা তুমি যেইখানে যাও না কেন, গতিবিদ্যা বা তোমার ম্যাথের ক্ষেত্রে ক্যালকুলাসে তুমি গ্রাফ আঁকতে, ফাংশনের ক্ষেত্রে তুমি গ্রাফ আঁকতে যাও, হ্যাঁ, বা তুমি যেইখানে যাও না কেন, তুমি গ্রাফ আঁকতে গেছো মানে এই সম্পর্কটা যখন আসবে y সমানুপাতিক 1/x, y সমানুপাতিক 1/x, y সমানুপাতিক 1/x, তখন বুঝতে হবে যে এটা হবে, গ্রাফটা হবে কি এরকম। এটাকে বলি আমরা পরাবৃত্তাকার। এই যে গ্রাফের যে আকারটা তোমরা দেখতে পাচ্ছ, এই গ্রাফের আকারটা হচ্ছে পরাবৃত্তাকার। তো এইটা শুধুমাত্র এই শর্তে প্রযোজ্য যে y সমানুপাতিক 1/x এর জন্য। এখন y বলতে যে কোনো চলক বোঝাতে পারে, x বলতে যে কোনো চলক। যেমন আমরা যদি এখানে এটা বুঝাই, তুমি যদি এটা এভাবে দেখো যে p সমানুপাতিক, অর্থাৎ y এর পরিবর্তে এখানে p আছে, x এর পরিবর্তে এখানে v আছে, y এর পরিবর্তে p আর x এর পরিবর্তে আছে v। তাহলে এই ধরনের যে কোনো চলক দিয়ে তুমি যদি দেখতে যাও তাহলে সর্বদা এর যে গ্রাফগুলি আসবে, এই গ্রাফগুলো সাধারণত পরাবৃত্তাকার হবে। কেমন হবে এটা, পরাবৃত্তাকার। তো এরকম সম্পর্ক দেখলেই বুঝবে এটা হচ্ছে পরাবৃত্তাকার হবে। আচ্ছা, এরপর দেখো, আবারও বলছি, তুমি যদি এরকম দেখো, যদি তুমি সমানুপাতিক আকারে দেখো তাহলে বুঝতে পরাবৃত্তাকার। বাট তোমাকে যদি বলা হয় y বনাম 1/x, y বনাম 1/x, এটা মনে রাখতে হবে যে y সমানুপাতিক 1/x কখনো y বনাম 1/x এর সমান হবে না। এইটা কিন্তু কখনো গ্রাফ আসবে না। কেন আসবে না বলি, এইটা সবসময় পরাবৃত্তাকার হবে, বাট যখন y বনাম 1/x করবে তখন এটা হবে কি সরলরেখিক। তখন এটা সরলরেখা, সেই সরলরেখাটা হইতে পারে তির্যকভাবে হইতে পারে, বা উপর দিকে মানে হচ্ছে ঊর্ধ্বগামী সরলরেখা হইতে পারে, নিম্নগামী সরলরেখা হইতে পারে। হ্যাঁ, সাধারণত ঊর্ধ্বগামী বা নিম্নগামী সরলরেখা। আবার বলছি, হয় ঊর্ধ্বগামী সরলরেখা নয় নিম্নগামী সরলরেখা। যেমন যদি দেখা যায় এর মান কমতেছে তাহলে এর মানও কমবে, যদি দেখা যায় ওর মান বাড়তেছে তাহলে ওর মানও বাড়বে। তো আবার বলছি, এই যে অংশটা এটা হচ্ছে টোটালটা একটা রাশি বোঝাচ্ছে,
এটা আসলে এটা আসলে বোঝাচ্ছে না y বনাম 1/x, কিন্তু এটা না, সেটা আমি পরে বোঝাচ্ছি যে y বনাম x টা কি। তবে এইটুকু মনে রাখবা যে এই দুইটা কখনো এক না। যদি কখনো সমীকরণে দেখা যায় এই দুইটা আছে, আসলে কোনটা হেজিটেশন হওয়ার কিছু নাই, এই দুইটা কখনো সেম নাই, দুইটা হচ্ছে ডিফারেন্ট। আর কিভাবে ডিফারেন্টটা হয় সেটা আমি দেখাচ্ছি, আগে একটা একটা করে দেখো। তো আমরা এইটা যদি আঁকি, এইটার গ্রাফ সবসময়, এটার গ্রাফ চোখ বুঝে, এটার গ্রাফটা চোখ বুঝে এঁকে ফেলবা, একদম চোখ বুঝে, যে কোনো চলক দেয়া থাক। যদি মনে করে এরকম দেয়া আছে, যেমন এখানে কি দেয়া আছে দেখো, তো এখানে দেয়া আছে মূলত হচ্ছে p সমানুপাতিক 1 বাই কি দেয়া আছে v। এখন যদি এরকম দেয়া থাকতো p সমানুপাতিক হচ্ছে 1 বাই রো, ঘনত্বের সাথে যদি চারটা এরকম হতো, বা আমি যদি এরকম লিখি, যে আমি যদি এরকম লিখতে পারতাম, আর যদি লিখতে পারতাম এরকম হচ্ছে, তার মানে প্রতিটার গ্রাফ কি আসবে, এই যেটাকে বলবো কি পরাবৃত্তাকার। এই গ্রাফের এটা হচ্ছে কি পরাবৃত্তাকার, আকারটা হচ্ছে কেমন, শেপটা কেমন হবে, গ্রাফের শেপটা হবে কি পরাবৃত্তাকার। এটা মাথায় রাখবা। সবাই কি বুঝছো এই গ্রাফটা? এটুকু বুঝছো সবাই? একদম বেসিকটা হচ্ছে এটা, সবসময় মনে রাখতে হবে, এটা কখনো চেঞ্জ হবে না। একটু সবাই আমাকে বলো গ্রাফে পুরো বোর্ড। হ্যাঁ, আজকে তো শুধু গ্রাফেই আঁকবো, জায়েদ, আজকে তো গ্রাফের জন্যই আমরা আসছি, তাই না? তো আমাকে একটু সবাই বলো তোমরা কি বুঝতে পেরেছো? তো আমাকে একটু সবাই বলো তোমরা বুঝতে পেরেছো কিনা। সবাই একটু কমেন্টে জানাও সবাই কি বুঝতে পেরেছো। তামিল ইকবাল জয়েন করেছে, ওয়ালাইকুম আসসালাম, ধন্যবাদ তামিল ইকবাল। তারপর দেখছি নোমান জয়েন করেছে ওয়াইন থেকে, আয়েশা, রাজু ইসলাম, ঠিক আছে, আচ্ছা, রাকিব হাসান রাহুল, আচ্ছা। সো এই মুহূর্তে যারা আছো তারা দ্রুত একটু কমেন্টে জানিয়ে দাও তোমরা কি এটা বুঝতে পেরেছো কিনা। এখানে যদি সমস্যা থাকে আমাকে বলে ফেলো দ্রুত। এই মুহূর্তে যারা আছো তোমরা একটু দ্রুত বলে ফেলো। তবে আজকে একটা ইন্টারেস্টিং বিষয় আছে, হচ্ছে আমি দেখতে পাচ্ছি, হয়তো তোমাদের অনেকেই প্রশ্ন রাখতে পারে, স্যার হঠাৎ করে টাই পরে আসলো কেন? তোমাদের মনে হতে পারে স্যার হঠাৎ করে টাই পরলো কেন। এইটা হচ্ছে আজকে এই জন্যই আসছি, আমি বলি তোমাদেরকে কেন আসছি টাই পরে আজকে। আসলে তো বিষয়টা সাধারণত লাইভ ক্লাসে কিন্তু অনেকে কিন্তু টাই পরে না, তাই না? জায়েদ আহমেদ, আমি একটু লেট করে আসছি তাই কিছু বলবো না। আচ্ছা, তো টাই পরে আসার আমি কারণটা বলে দিচ্ছি। এটা হচ্ছে আজকে আমাকে যেভাবে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার নর্মাল, এটা হচ্ছে নর্মাল। মূলত হচ্ছে মানে হচ্ছে মানুষের একটা কমফোর্টেবল একটা ড্রেস থাকে, ফর্মাল ড্রেস। আমার কাছে এটা ফর্মাল ড্রেস। তো আমার যে শিক্ষকতা যে জায়গাটা আমি মানে টিচিং দেই, তোমরা হয়তো অনেকেই জানো যে আমি ঢাকা ফার্মগেট ইউসিসি ব্রাঞ্চের মধ্যে আছি, ফার্মগেট ব্রাঞ্চে, মেইন ব্রাঞ্চে। সো আমার কিন্তু টোটালি সবসময় ফর্মাল ড্রেস। ইভেন আমার যে ফিজিক্স একাডেমি আছে, আমার যে একটা প্রতিষ্ঠান আছে ফিজিক্স একাডেমি, ওইখানে অফলাইনে বলো আমি সবসময় কিন্তু আমার এই গেটআপে থাকি অলওয়েজ, মানে হচ্ছে আমি সবসময় ফর্মাল ভাবেই থাকি, অফিসিয়াল মানে অ্যাজ এ টিচার সবসময় ফর্মালি থাকি আমি। তো যেহেতু ফর্মাল থাকি, এখন দেখা যাচ্ছে কি গত 2 বছর ধরে মনে করো প্রায় 2 বছর 500 উপর হয়ে গেছে, তোমরা জানো যে আমি কিন্তু ফর্মাল থাকি না। মানে হচ্ছে এখন তো বাসায় কোয়ারেন্টাইনের মধ্যে থাকতে হয়, তো কেমন যেন নিজেকে এখন কেমন লাগে। সো আমি চাচ্ছি যে আমার আগের দিনগুলো ঠিক আমি ফিল করি, যে আমি যে আগে যেভাবে আমি ক্লাসরুমে থাকতাম, যে আমার ক্লাসগুলো যেভাবে আমি করতাম ঠিক ওই রকমই থাকবো। আরেকটা বিষয় হচ্ছে আমি এভাবে যখন থাকি আমি নিজে একটা কনফিডেন্স পাই। পোশাকটা হচ্ছে একটা কনফিডেন্সের একটা জায়গা তৈরি করে। যেমন তুমি একটা নোংরা একটা জামা পরে কোথাও যদি যাও, তখন তোমার মাথাটা সবসময় নিচু থাকবে, হ্যাঁ, দেখা যাবে নিজেকে খুব ছোট ছোট মনে হবে। বাট তুমি যখন একটা ভালো ড্রেস পরে মানুষের সামনে যাবে, তখন তোমার ভেতরে একটা হাই কনফিডেন্স থাকবে, একটা আলাদা ভালো লাগা কাজ করবে। সো এই দিক থেকে মনে করো আমার ড্রেসআপটা আমাকে সবসময় মানে কনফিডেন্স দেয়, একটা সবসময় নিজেকে একটা ফ্রেশনেস রাখে, সবসময় কেমন যেন একটা সতেজ উৎফুল্ল অনুভব করি। সো এই জন্য সবসময় এরকম ভাবে থাকতে পছন্দ করি। আর এরকম ভাবে থাকলে মানুষ একটু, তুমি আজকে হয়তো আমাকে এখানে দেখার পরে 2-1 স্টুডেন্ট হয়তো এরকম একটা হাহা রেট দিতে পারে, আই ডোন্ট কেয়ার দেয়ার। আমি তাদেরকে কখনো এরকম ভাবে ওরা হাসুক না, কেউ কিছু করুক, আমার দিক থেকে মনে হচ্ছে যে আমি এভাবে থাকলে আমি বেস্ট, আই কমফোর্টেবল। আর একটু কোনো নেগেটিভ কোনো ড্রেস না, কোনো আমি মনে করো এরকম না যে হাফ শর্ট ওরকম কিছু, আমি মনে করো হাফ প্যান্ট পরে তোমাদের সামনে চলে আসছে যে তোমরা হাসবা ওরকম কিছু। যদিও অনেক নেগেটিভ মনে হচ্ছে সারে আসছে লাইভে আসছে এর জন্য টাই করতে হবে, এরকম সামথিং লাইক দ্যাট অনেক স্টুডেন্ট আছে বা অনেকে এরকম মনে করে। আমার বন্ধু বান্ধবের মধ্যে এরকম আছে হয়তো বা, যে লাইভে গেছে এই জন্য সে টাই করে গেছে, অনেকেই থাকে বন্ধু বান্ধব কিন্তু এরকম। সো আই ডোন্ট কেয়ার কে কি বলবে কে কি দেখবে,
আমি এই ড্রেসে কমফোর্টেবল, এটাই হচ্ছে ফর্মাল অফিসিয়াল ড্রেস, তো আমি সবসময় এটা মেনটেন করে চলতে চাই। সো হয়তো এখন থেকে দেখবে যে আমি আমার মতো করেই আসবো। তো ধন্যবাদ সবাইকে। আচ্ছা আচ্ছা, কি আর ক্লাস করবো, নেটের জন্য প্রবলেম হচ্ছে। রাজু ইসলাম, সবার থেকে তো আলাদা হতেই হবে। আচ্ছা ধন্যবাদ মিজানুর রহমান। তারপর দেখতে পাচ্ছি আয়রা জান্নাত মাত্র জয়েন করেছে, অনেক লেট করে আসছো তুমি ক্লাসে, আয়রা অনেক লেট করে আসছো। তো যাই হোক, না তো যাই হোক, তো তোমরা যারা বুঝতে পারছো ধন্যবাদ। তো আমরা একটা গ্রাফ একটা বিষয় কিন্তু গেল যে কি এইরকম ধরনের গ্রাফ থাকলে কিভাবে হবে। তো আমি এটা গেল, এখন আমরা দেখবো সেকেন্ডটা। তো মনে রাখতে হবে যে এই ধরনের গ্রাফের ক্ষেত্রে মানে যেহেতু বয়েলের সূত্র থেকে আমরা আছি, ডাজন্ট ম্যাটার বয়েলের সূত্র হোক বা যে কোনো সূত্রই হোক না কেন, এই ধরনের যখনই থাকবে y সমানুপাতিক 1/x আকারে যত সমীকরণই থাক প্রত্যেকটা পরাবৃত্তাকার। সেটা তুমি নিউটনিয়ান বলবিদ্যায় দেখবা, তোমাদের যে তোমাদের ম্যাথের বইয়ের ফাংশন বা তোমরা ক্যালকুলাস আছে, তারপর তুমি যদি দেখো যে গতিবিদ্যা আছে, হ্যাঁ সব জায়গায় দেখবা যে গ্রাফগুলি কিন্তু সেম আসে। পদার্থের গঠন তোমাদের যে মানে যেখানেই গ্রাফ আঁকো না কেন, যখনই সম্পর্কটা এই সম্পর্কটা তোমরা পাবা, দেখবা প্রত্যেকটা গ্রাফই হচ্ছে বয়েলের সূত্রের প্রথম রূপটা। আরেকটা বিষয় যেন বলে দিচ্ছি, এই যে গ্রাফটা বয়েলের সূত্রের যে গ্রাফটা, এই যে গ্রাফটা আমরা এঁকেছি, এই গ্রাফটাকে কি বলি জানো? সমষ্ণ রেখা বলা হয়। এটাকে বলি আমরা সমষ্ণ রেখা, সমষ্ণ লেখও বলি আমরা। কেন সমষ্ণ লেখ? এটার একটা নাম আছে, সেটা হচ্ছে সমষ্ণ লেখ। সমষ্ণ লেখ বলি কেন বলি, এর কারণটা হচ্ছে আমরা জানি যে এই গ্রাফের ক্ষেত্রে বয়েলের সূত্রের মধ্যে কিন্তু তাপমাত্রা সমষ্ণ মানে হচ্ছে সমান উষ্ণ, আর উষ্ণ মানে হচ্ছে তাপমাত্রা। সমষ্ণ মানে হচ্ছে সমান উষ্ণ যার তাপমাত্রা সমান। যেহেতু এই বয়েলের সূত্রের মধ্যে তাপমাত্রা সর্বদাই স্থির থাকে, তাপমাত্রা সর্বদাই স্থির থাকে, এই জন্য এই স্থির তাপমাত্রায় যদি কোনো একটা গ্রাফ অঙ্কন করি তখন ওই গ্রাফটাকে বলি আমরা সমষ্ণ গ্রাফ বা সমষ্ণ লেখ। তো অবশ্যই এটা বয়েলের সূত্রকে সমর্থন করতে হবে। তো বয়েলের সূত্রকে সমর্থন করলে করবে কোন লেখ? সাধারণত সমষ্ণ লেখ। আর সমষ্ণ লেখের মধ্যে সর্বদাই তাপমাত্রা স্থির থাকবে। তো তাপমাত্রা স্থির থাকবে এমন কিছু না, কিন্তু তাপমাত্রা স্থির রেখে কিন্তু তুমি কিন্তু আরেকটা স্থির রাখতে হবে। আরেকটা হচ্ছে কি পদার্থের পরিমাণটা, পদার্থের পরিমাণ চেঞ্জ করা যাবে না। পদার্থের পরিমাণ অর্থাৎ মোট ভর, যেখানে যদি আমি সিস্টেমের মধ্যে জলীয় বাষ্প রাখি তাহলে জলীয় বাষ্পের পরিমাণ চেঞ্জ করা যাবে না। যদি আমি বাতাস রাখি তাহলে বাতাসের পরিমাণ চেঞ্জ করা যাবে না। যদি আমি গ্যাস রাখি তাহলে গ্যাসের পরিমাণ চেঞ্জ করা যাবে না। তাহলে বয়েলের সূত্রের ক্ষেত্রে সমান পরিমাণ গ্যাসের এবং সমান তাপমাত্রায় আয়তন এবং চাপের সম্পর্কের যেহেতু ব্যস্তানুপাতিক, তার সবসময় লেখচিত্রে আসবে হচ্ছে সমষ্ণ লেখ এবং আকারটা হবে হচ্ছে পরাবৃত্তাকার। সেটা মনে রাখবা। সো আমরা এটা গেলাম, দ্বিতীয়টায় আছি আমরা। এটা কিন্তু তারই অনুরূপ একটা গ্রাফ, মূলত হচ্ছে ভিন্ন ভিন্ন তাপমাত্রার ক্ষেত্রে। মানে হচ্ছে তুমি কি করছো, এরকম একই দেখো, এই হচ্ছে তোমার এটা। তো তুমি কি করছো, তুমি তিনটা গ্যাস নিয়েছো। সাপোজ ধরো আমি এখানে তিনটা পাত্র নিচ্ছি, এরকম যদি হয় এই, তারপর দেখো হচ্ছে এখানে একটা পাত্র নিলাম, আর ধরো হচ্ছে একটা পাত্র নিলাম। এখন দেখা যাচ্ছে সবগুলোর মধ্যে সবগুলো পাত্রের মধ্যে গ্যাসের পরিমাণ সমান। এখানে ধরো হচ্ছে m সমান 10 গ্রাম, এখানে ধরো হচ্ছে m সমান 10 গ্রাম, আর এখানেও ধরো হচ্ছে m সমান 10 গ্রাম আছে। সবগুলো গ্যাসের পরিমাণ সমান, কিন্তু এটার তাপমাত্রা কি? এটা T1, এটা তাপমাত্রা কত? T2, এটা তাপমাত্রা হচ্ছে T3। এখন তুমি যদি এই T1 তাপমাত্রার জন্য স্থির রেখে, এই তাপমাত্রা স্থির রেখে, এই ভরের জন্য যদি এই ভরটা স্থির রেখে এবং এই তাপমাত্রা স্থির রেখে গ্রাফ অঙ্কন করো, তাহলে দেখা যাবে কি, মানে যদি দেখা যায় চাপের পরিবর্তন করে, কিসের পরিবর্তন করছো? চাপের পরিবর্তন করো, তাহলে তাপমাত্রার আয়তনের পরিবর্তন হবে, এবং এই আয়তনের পরিবর্তনটা সবসময় হবে কি? চাপের সাথে ব্যস্তানুপাতিক। তার মানে T1 তাপমাত্রার জন্য এই গ্রাফটা পাচ্ছ, ঠিক একইভাবে T2 তাপমাত্রার জন্য এই গ্রাফটা পাবে এবং T3 তাপমাত্রার জন্য এই গ্রাফটা পাবে। সো এই ক্ষেত্রে যদি একই গ্যাসের ক্ষেত্রে দেখি, একই সমান পরিমাণ গ্যাস, তো সমান পরিমাণ গ্যাসের ক্ষেত্রে দেখা যাবে এই যে গ্রাফটা, এই গ্রাফের মধ্যে দেখা যাবে সবচেয়ে বেশি তাপমাত্রা হচ্ছে এইটা, সবচেয়ে বেশি তাপমাত্রা হচ্ছে এটা, সেকেন্ড হচ্ছে এটা, তারপরে হচ্ছে এটা। তাহলে দেখা যাচ্ছে যে কখন তুমি দেখতে পাচ্ছ যে চাপের পরিমাণটা, এখানে দেখো চাপের পরিমাণটা বাড়ছে, এখানে চাপটা সর্বোচ্চ, এখানে একটু ভালো করে লক্ষ্য করো, এখানে কি আছে? এখানে চাপটা তার চেয়ে কম। প্রথম বিন্দুতে চাপটা কোথায় আছে? দেখো এই চাপ, এখানে চাপ আছে, তারপরে চাপ কোথায় আছে? এখানে। তারপর তুমি যদি এখানে চিন্তা করো, এই যে এই গ্রাফে চাপ কিন্তু এখানে সর্বনিম্ন, তাহলে এটা তুমি যদি ধরো এখানে একটা চাপ আছে, এখানে একটা চাপ আছে, এখানে একটা চাপ আছে, তো চাপে কিন্তু পরিবর্তন হচ্ছে, চাপের পরিবর্তন তিনটা গ্রাফের ক্ষেত্রে যদি তুলনা করি তখনও একটু পরিবর্তন আছে। তো সবচেয়ে কোথায় আছে চাপটা বেশি? এখানে। সবচেয়ে বেশি চাপ আছে কোথায়? এখানে।
তো চাপ যেহেতু এখানে সবচেয়ে বেশি, আমরা কিন্তু জানি যে চাপ এবং তাপমাত্রা হচ্ছে পরস্পরের কি সমানুপাতিক, তাই না? চাপ এবং তাপমাত্রা হচ্ছে পরস্পরের সমানুপাতিক। তাহলে চাপ তাপমাত্রা যদি সমানুপাতিক হয় তাহলে আমরা কি লিখতে পারি? দেখো তো, তাহলে এটার চাপ বেশি, এটার চাপ বেশি, তাহলে এটা তাপমাত্রা বেশি হবে। তাহলে এটার চাপ কম, তাহলে এটার চাপ এটা তাপমাত্রা কম হবে। এটার চাপ আরো কম, তার মানে এটা তাপমাত্রা আরো কম হবে। তাহলে আলটিমেটলি বলতে পারি সবচেয়ে বেশি তাপমাত্রা এটা, তার চেয়ে কম তাপমাত্রা এটা, তার চেয়ে কম তাপমাত্রা হচ্ছে এটা। তো এই ক্ষেত্রে যে তাপের যে পরিবর্তনটা আমরা দেখাচ্ছি, তাপমাত্রার যে পরিবর্তনটা, আসলে তাপমাত্রা কিন্তু পরিবর্তন হচ্ছে না, মানে হচ্ছে আমি ভিন্ন ভিন্ন লেখচিত্রের মধ্যে সমান করে স্থির রেখে তাপমাত্রা এক এক তাপমাত্রায় একবার এক একটা তাপমাত্রা আমি নিচ্ছি। কখনো একটু কম ছিল, তারপর আরেকটু তাপমাত্রা বাড়িয়ে সেই অবস্থানে আমি গ্যাসের চাপ বা আয়তনের পরিবর্তন ঘটাচ্ছি। সেই অবস্থানে গ্যাসের চাপ বা আয়তনের পরিবর্তন ঘটালে দেখা যাবে এই ধরনের গ্রাফগুলি আসবে। সো এটা কিন্তু এই অনুযায়ী আসছে, শুধু ভিন্ন ভিন্ন তাপমাত্রায় স্থির রেখে ঘটনাটা ঘটানো হচ্ছে। পরবর্তীতে দেখো, পরবর্তীতে যেটা করা হয়েছে, এখন এখানে যে গ্রাফটা তোমরা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে, এখন আমি সম্পর্কটা বুঝাইতে পারবো যে P সমানুপাতিক 1/v আর P ভার্সেস হচ্ছে 1/v, এরা কখনো এক না, এরা কখনো এক না। তোমরা যদি বলো ভার্সেস মানে কি, ভার্সেস মানে হচ্ছে বিপরীত, তাই না? ভার্সেস মানে কি বিপরীত বোঝায়, মানে উল্টোটা বোঝায়। যেহেতু ভার্সেস মানে বিপরীত বা উল্টোটা বোঝায়, তাহলে বুঝতেই পারছো এখানে যে, তাহলে তোমরা এখান থেকে বুঝতে পারছো যে এই যে এটা কিন্তু এক্স্যাক্টলি বিপরীত বোঝাচ্ছে, এটা এক্স্যাক্টলি বিপরীত বোঝাচ্ছে, কিন্তু এটাও বিপরীত বোঝাচ্ছে। এটা তো বিপরীত দেখাই যাচ্ছে, কিন্তু এটা কিভাবে দেখা যাচ্ছে দেখো তো, এটা তো অলরেডি সমানুপাতিক আকারে আছে, এটাও দেখাই যাচ্ছে কিন্তু সমানুপাতিক, কিন্তু এটা যেটা আছে এটা যদি দেখো P ভার্সেস মানে কি বিপরীত, কার বিপরীত? 1/v এর বিপরীত। একটু ভালো করে লক্ষ্য করো, P হচ্ছে 1/p এর বিপরীত রাশি, P হচ্ছে 1/v এর বিপরীত রাশি। আবারও বলছি, P হচ্ছে 1/v এর বিপরীত রাশি। 1/v এর, তুমি চিন্তা করে দেখো x এর বিপরীত রাশি মানে কি 1/x, চিন্তা করে দেখো x এর বিপরীত রাশি 1/x, তার মানে 1/x এর বিপরীত রাশি মানে কি x, 1/x এর বিপরীত রাশি x। তাহলে আমি যদি বলি P হচ্ছে কি 1/v এর বিপরীত রাশি, 1/v এর বিপরীত রাশি কার্ভটা যেটা আঁকতেছো সেটা, তাহলে 1/v বলতে কোনটা বোঝাচ্ছে? তার মানে শুধু v বোঝাচ্ছে, শুধু v। তার মানে বলতেছে এখানে কি তোমাকে এটা যে গ্রাফটা আসবে সমানুপাতিক বোঝাবে, এই গ্রাফটা আসবে কি আসলে এটা যেটা বোঝাবে এইটা এরকম, ভার্সেস মানে কিন্তু এটা সমানুপাতিক বোঝাবে, এরকম ভাবে বোঝাচ্ছে। এক্স্যাক্টলি যেটা বোঝাচ্ছে এটা হচ্ছে তোমার, এটা উল্টাতে হচ্ছে, এটা উল্টাতে কি হচ্ছে সমানুপাতিক হয়ে যাচ্ছে না? বলছে হচ্ছে দেখো, আবারও বলছি যে এখানে গ্রাফটা যখন আঁকতে যাব P সমানুপাতিক, বলছে P ভার্সেস 1/v, তো 1/v মানে কি v, 1/v এর বিপরীত আসে 1/v, P ভার্সেস 1/v। ভার্সেস মানে তো উল্টাতে, ভার্সেস মানে উল্টিয়ে দেয়, উল্টাতে হবে তোমাকে এখানে। তো এখানে উল্টালে কি দাঁড়াচ্ছে দেখো তো, 1/v এর উল্টো রাশিটা হচ্ছে v, তাহলে কি দেখাচ্ছে এখন সমানুপাতিক দেখাচ্ছে না? যদি সমানুপাতিক দেখায় তাহলে এই ক্ষেত্রে 1/v বলতে যেটা বোঝাচ্ছে যে যদি তাপ হ্রাস পায় তাহলে আয়তন, চাপ হ্রাস পেলে আয়তন হ্রাস পাবে, চাপ বৃদ্ধি পেলে কি হবে? আয়তন বৃদ্ধি পেলে। দেখো এই যে 1/v এর সাথে কিন্তু আসলে এক্স্যাক্টলি যেটা হচ্ছে এটা ভলিউমটা না, এইটা বৃদ্ধি পাচ্ছে। তো এটা দেখা যাবে কি P এর সাথে এটা ধীরে ধীরে বাড়বে, P যত বাড়াচ্ছি 1/v এর মান তত বাড়বে, P যত কমাবে 1/v এর মানটা ততই কমে যাবে। তো এক্স্যাক্টলি এটা দ্বারা বোঝাচ্ছে এটা কি সমানুপাতিক, এটা দ্বারা বোঝাচ্ছে এটা হচ্ছে সমানুপাতিক হবে। তো সমানুপাতিক মানে কি বোঝাচ্ছে? সমানুপাতিক মানে হচ্ছে সমানভাবে বেড়ে যাবে, সমানুপাতিক মানে কি সমানভাবে বেড়ে যাবে। কোন মানের সাথে বেড়ে যাবে? এই মানটার সাথে, এই মানের সাথে। যদি কিভাবে বাড়বে, যে তুমি যদি এখানে P দাও তাহলে দেখা মানে চিন্তা করে দেখো, এখানে তুমি দেখো 1/, দেখো কি দাঁড়াচ্ছে, এইখানে যেটা দাঁড়াচ্ছে এখানে মানটা বাড়ার দেখা যাবে এই মানটা বাড়বে। কেন বাড়বে এটা তুই লক্ষ্য করে। আচ্ছা এখানে মান বলি বসো, হাফ যদি দাও তাহলে কি দাঁড়াচ্ছে, এখন হাফ দিলে কিন্তু উল্টা, হাফের উল্টা কি 2 না, তাহলে 2, 1/4 এর উল্টা কি 4 না, 1/8 এর উল্টা কি 8, 1/10 এর উল্টা কি 10। তাহলে দেখা যাচ্ছে কি বলছে যেহেতু 1/v এর মানে হচ্ছে P বনাম 1/v, তাহলে এই ক্ষেত্রে কিন্তু একটা বিপরীত রাশি যাচ্ছে, যেটা আসলে কি এক মানটা বাড়িয়ে দিচ্ছে, মানটা ধীরে ধীরে বাড়তে থাকবে। তোমরা কি বুঝতে পারছো এটুকু বুঝছো? যদি এটুকু বুঝে থাকো তাহলে 1/v যে কথা 1/p একই কথা, তার মানে 1/v এবং 1/p কি থাকবে সমান। এখন এখানে যেটা হবে যেহেতু P বাড়ছে, দেখো P যেহেতু বেড়ে যাচ্ছে তার মানে কি তাপমাত্রা বেড়ে যাবে, P যেহেতু বাড়ছে তাহলে যেহেতু এখানে কি প্রথম Pটা দেখো, এই যে প্রথম চাপটা কোথায় আছে এখানে, ও আচ্ছা এই ক্ষেত্রে আবার কিন্তু উল্টো ঘটনা ঘটবে, এই ক্ষেত্রে আবার একটু উল্টো ঘটনা ঘটবে। দেখো 0.1 2 3,
তাহলে দেখা যাচ্ছে কি 1/v এর মানটা বেড়ে যাচ্ছে, কিন্তু এইখানে তোমরা জানো চাপ এবং আয়তন এবং কি তাপমাত্রা হচ্ছে পরস্পরের সমানুপাতিক। তাপমাত্রা এবং এটার সাথে চিন্তা করো, এটার সাথে এইটা, তাহলে চিন্তা করো আয়তনের সাথে কিন্তু তাপমাত্রা কি পরস্পর সমানুপাতিক, তাই না? তো v সমানুপাতিক আমরা কিন্তু জানি v সমানুপাতিক t, কারণ হচ্ছে কোনো একটা পাত্রে তুমি তো গ্যাসের তাপমাত্রা বাড়িয়ে দাও, গ্যাসের আয়তনটা বেড়ে যাবে। তো দেখা যাচ্ছে এখানে কি এই ভলিউমটা বাড়ছে ধীরে ধীরে, ভলিউমের রাশিটা বিপরীত রাশিটা বাড়ছে, তো তাপমাত্রাটা এখান থেকে বাড়তে থাকবে। তাহলে দেখা যাচ্ছে এই টার্মটার সাথে এটার সম্পর্ক তৈরি করবে, এটার সাথে না, এটার সাথে এখানে যে স্থির থাকছে এটা কিন্তু স্থির, মানে হচ্ছে একটা নির্দিষ্ট আয়তনে, মানে নির্দিষ্ট স্থির তাপমাত্রা, এই তাপমাত্রার জন্য এই গ্রাফটা পাবা। এই তাপমাত্রা স্থির রেখে যদি আয়তন এবং চাপের পরিবর্তন ঘটানো হয় তাহলে এটা পাচ্ছি। এই তাপমাত্রা স্থির রেখে যদি আয়তন বা চাপের পরিবর্তন ঘটাও তাহলে পাচ্ছ এই গ্রাফটা। সিমিলার 1/v দিয়েছে 1/p, তাহলে একই কথা, তুমি যদি v এর মান পরিবর্তন করে তাহলে 1/p এর মানের জন্য এই গ্রাফ পাবা প্রথম তাপমাত্রা স্থির রেখে। দ্বিতীয় তাপমাত্রা স্থির রেখে তুমি পাবা কি এই এদের মধ্যে এটার মান বাড়াতে থাকো, তাহলে এটার মান বাড়তে থাকবে। কিভাবে বাড়বে? এরকম ভাবে বাড়বে, একদম একটা মূলবিন্দুকে প্রায় সরলরেখার মতো দেখা যাবে। তারপর তুমি যদি তাপমাত্রা T3 গ্যাসের তাপমাত্রা কি করলা T3 তে এনে স্থির রেখে তুমি আবার আয়তনের পরিবর্তন ঘটাচ্ছ, তো লাস্ট যখন পরিবর্তন ঘটাবে তখন দেখা যাবে আসবে হচ্ছে এরকম। তাহলে আমি আবারও বলছি যে তুমি যদি দেখো যে সমানুপাতিক এখানে যে এইরকম যদি গ্রাফ দেখতে পাও তোমরা যে y ভার্সেস y সমানুপাতিক 1/x অথবা y ভার্সেস হচ্ছে এত, তাহলে বুঝবা এটা সবসময় হবে কি পরাবৃত্ত, এটার গ্রাফটা হবে পরাবৃত্ত। আর পরাবৃত্ত বলতে কি বোঝায়? এরকম একটা গ্রাফ এরকম হবে একটা, মানে হচ্ছে চাঁদ বলতে পারো, বা একটা বৃত্তের একটা অংশ ওরকম আছে, বৃত্তের একটা চতুর্ভাগ বলতে পারো, ওইরকম কিছু একটা থাকবে, ঠিক আছে? তো এটা হচ্ছে পরাবৃত্ত। আর এইটা সবসময় হবে কি একটা সরলরেখা তির্যক, এটা সবসময় হবে কি একটা হয় ঊর্ধ্বগামী অথবা নিম্নগামী সরলরেখা। আবার বলছি এটা যেটা হবে হয় ঊর্ধ্বগামী অথবা নিম্নগামী সরলরেখা, কারণ এটা হচ্ছে বাড়তেছে। এখন যদি তুমি কমাও তাহলে কি হবে? কমলে কমে যাবে, কমলে ধীরে ধীরে এরকম হতে থাকবে। চিন্তা করো যদি কমাতে থাকো, আমরা এখানে কি করতেছি, এইখানে ছিল আয়তনটা, মানে হচ্ছে চাপ এখানে ছিল, চাপ এখানে থাকলে তুমি যদি 1/p এর মানটা ধীরে ধীরে কমাতে থাকো, 1/p এর মান ধীরে ধীরে কমতে তাহলে v এর মানটাও কি হবে? কমতে থাকবে। 1/p এর মান ধীরে ধীরে কমতে থাকলে v এর মান কমতে থাকবে। তাহলে দেখা যাচ্ছে কি যে তুমি যদি এটা কমাইতে থাকো তাহলে এরকম ভাবে গ্রাফগুলি পাবা, আর যদি একটা বাড়াইতে থাকো তাহলে এটা পাবা। তো এরকম ভাবে এই গ্রাফগুলি আসবে। আচ্ছা, পরবর্তীতে দেখা হচ্ছে এই গ্রাফটা আসলে কি? তো এই গ্রাফটা যেটা রিপ্রেজেন্ট করে সেটা হচ্ছে তোমার, যদি তুমি দেখো যে কোনো কিছু ধ্রুব থাকছে, আমরা আদর্শ গ্যাসের সমীকরণ থেকে জানি PV সমান হচ্ছে PV সমান K, আমরা এটা জানি। তো PV সমান K এর মানে কিন্তু ধ্রুবক, যার মানে কোনো পরিবর্তন নাই। তুমি এর মান পরিবর্তন করো, যদি কোনো একটা পাত্রে, এই হচ্ছে একটা পাত্র, এখন এই পাত্রের মধ্যে চাপ, এই পাত্রের মধ্যে তুমি যদি চাপ P1 আরেকটা আছে কত, চাপ প্রথম P1 ছিল আরেকটা আয়তন ছিল তখন V1। এখন যদি তুমি P1 এর মানটা বাড়িয়ে দাও, P1 এর মান বাড়িয়ে দাও, চাপ বাড়ালে কি হয়? গ্যাসের সংকোচন হয়। চাপ বাড়িয়ে দিলে গ্যাসের সংকোচন ঘটে। তো চাপ বাড়ালে যেহেতু সংকোচন ঘটে তার মানে কি আয়তন কমে যাবে, আয়তন কমে গেছে। আলটিমেটলি চিন্তা করো বিষয়টা কেমন হবে, যে দেখা যাবে চাপ ছিল আগে কত 10 প্যাসকেল, আগে ছিল 10 প্যাসকেল, আর ভলিউম ছিল ধরো যে ভলিউম ছিল কত 10 ঘনমিটার ভলিউম, আর এটা কত ছিল 10 প্যাসকেল। একটু আমি তোমাকে গাণিতিকভাবে দেখাই দিচ্ছি প্রথমে। তাহলে এখানে পিভিটা দেখা যাবে কি, পিভি সমান কত আসছে 10 * 10 সমান হচ্ছে 100, পিভি সমান কত আসছে 100। এখন এই যে 100টা আসছে, এখন তুমি যদি দেখো যে এখন যে ঘটনাটা ঘটবে, এখন কি বলো চাপের মানটা কি বাড়িয়ে দিয়েছো, চাপ বাড়িয়ে দিয়েছো, চাপ কি হলো বেড়ে গেছে। তো চাপ বেড়ে হয়ে গেল কত 20, নতুন চাপ মানে তুমি যে পরিমাণ চাপ বাড়িয়েছো সেটা হচ্ছে 20 হয়ে গেছে। চাপ বৃদ্ধি পেয়ে চূড়ান্ত চাপ কত হয়েছে 20 হয়ে গেছে। তো যদি চাপ 20 হয়ে যায় তাহলে ততক্ষণে আয়তন V2 সমান হয়ে গেছে হচ্ছে 5, V2 সমান হয়ে গেছে কত 5 হয়ে গেছে। তারপর একটু বিষয় লক্ষ্য, আচ্ছা পরে বলতেছি। এখন দেখা যাচ্ছে কি, এখনো তুমি যদি এটা তো P1 V1 ছিল, এখন যদি তুমি P2 V2 বের করো তাহলে দেখো V2 সমান কত, P2 হচ্ছে 20 আর এটা সমান কত হচ্ছে 5, তার মানে কিন্তু 100ই আসছে, 100ই কিন্তু আসছে। এরকম ভাবে তুমি ভলিউমটা যদি বাড়িয়ে দাও তো চাপটা কমে যাবে, ভলিউম বেড়ে গেলে চাপ কমে যাবে, আর তখন গুণফলটা কি হবে 100ই আসবে। সো এই জন্য দেখা যাবে কি সবসময় যেহেতু একই মান আসছে, তো একটা মান বলতে কি বুঝি, কোনো সংখ্যা যদি পরিবর্তন না হয়, কোনো সংখ্যা কোনো কিছুর সংখ্যা যদি পরিবর্তন হয় সেটাকে বলি কি আমরা ধ্রুবপদ, তাই না, বা ধ্রুবক বলি। কোনো পদের মান চেঞ্জ না হলে সেটা হচ্ছে ধ্রুবপদ। আর কোনো চলকের মান যদি সমীকরণে কোনো একটা অংশের মান যদি অপরিবর্তিত থাকে সেটাকে বলি আমরা ধ্রুবক, সেটা হচ্ছে
ধ্রুবক বা ধ্রুবক। তাহলে এইটাও কিন্তু তোমার একটা ধ্রুবক, এর মান তুমি যতই বাড়াইতে থাকো এর মান ততক্ষণই কি, এইটার মান চাপের মান যখন বাড়াইতে থাকবে তখন আয়তন মানটা কমতে থাকবে। চাপের মান বাড়ালে বা চাপ বাড়ালে আয়তন কমতে থাকবে, আয়তন বাড়ালে চাপের মানটা কমতে থাকবে। তো কমতে কমতে একটা সময় দেখা যাবে যে যেভাবেই কমুক না কেন শক্তি রূপান্তর চিন্তা করো 10 0 বিভব শক্তি, এটা হচ্ছে কি ইপি, সারা জীবন পেয়ে আসছো ই কে। এখন দেখো এটা যখন 9 তখন এটা হয়ে গেছে 1, আচ্ছা এটা যখন দেখা যাচ্ছে কি 8 তখন এটা হয়ে গেছে কত 2, এটা যখন হয়ে গেছে 7 তখন এটা হয়ে গেছে 3। আলটিমেটলি যোগফল কত আসছে চিন্তা করে দেখো, যোগফল কিন্তু আগেরটাই 10 10 10 10, মানে কিন্তু একই জিনিস থাকছে। তো একইভাবে এইখানেও তোমার গুণফলটা সবসময়, এইখানে যখন যোগফল এক থাকছে এইখানে সর্বদা গুণফলটা সেম থাকবে। গুণফল যেহেতু সেম থাকবে তাহলে মানের কোনো পরিবর্তন হবে না, তাহলে মানের কোনো পরিবর্তন হবে না। তো মানের যদি পরিবর্তন না হয়, তোমরা কার সূত্র থেকে পাচ্ছ, বয়লের সূত্র, তাহলে ধরে নিচ্ছি প্রথমে টিয়ন ছিল, প্রথমে কি ছিল, টিয়ন তাপমাত্রা ছিল। যদি টিয়ন তাপমাত্রা থাকে তাহলে এই টিয়ন তাপমাত্রায় দেখা যাবে এই দুইটার গুণফল পিপি বনাম, এই পিপি বনাম পি সবসময় দেখো চাপ তুমি যতই বাড়াও গুণফল কিন্তু আলটিমেটলি এটাই আসছে। চাপ যতই বাড়াও গুণফল কিন্তু সবসময় এটার জন্য কি আসবে, পিভি সমান একটা সরলরেখা একই মান পাওয়া যাবে, যেমন 100 পেয়েছো, একটা নির্দিষ্ট তাপমাত্রার জন্য কত পাইছো 100, তাহলে দেখা যাবে গ্রাফটা এরকম আসলো। সাপোজ এখন ধরো T2 তাপমাত্রা, এখন হচ্ছে T2 তাপমাত্রা ধরো যে আগে যে তাপমাত্রা ছিল, সাপোজ ধরো আগে ছিল হচ্ছে তোমার T1 সমান ছিল হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস, সাপোজ ধরো এরকম। এখন T2 সমান ধরো হচ্ছে 20 ডিগ্রি সেলসিয়াস। তো এখন 20 ডিগ্রি তাপমাত্রা কমে গেছে, তো তাপমাত্রা কমে গেলে কি হয়, সাধারণত চাপ কমে যায় তাই না, এরকম কিছু একটা হয় আমরা জানি। ও তাপমাত্রার মধ্যে আয়তনে কিন্তু হ্রাস পায়, কিন্তু দেখা যাবে তাপমাত্রা এখানে এই যে 20 ডিগ্রি সেলসিয়াস এটা ফিক্সড, এই তাপমাত্রা T2 এখানে ফিক্সড, এই পর্যন্ত ফিক্সড, তাপমাত্রা স্থির রেখে এখন যদি তুমি এইটা বাড়াতে থাকো বা এটা তুমি কমিয়ে দাও, কিন্তু বাড়াও বা কমাও যাই করো না কেন এই গুণফলের মানের কোনো পরিবর্তন হবে না, গুণফল কিন্তু সেম থাকবে। এটা কমছে মানে আয়তন বেড়ে যাচ্ছে, চাপ কমছে মানে কি আয়তনটা বেড়ে যাচ্ছে, তার আলটিমেটলি গুণফলটা সেমই আসবে। এই জন্য গ্রাফ যতই আঁকো না কেন এর গ্রাফগুলো এরকমই থাকবে। এই ক্ষেত্রেও দেখা যাচ্ছে কি T1 সর্বোচ্চ, তারপর হচ্ছে T2, তারপর হচ্ছে T3, এই T2 সর্বোচ্চ থাকবে, এটা T2 হচ্ছে তার চেয়ে কম, এটা হচ্ছে তার চেয়ে কম। তাহলে এই ছিল আমাদের ধ্রুবক থাকলে, কোনো কিছু ধ্রুবক থাকলে বুঝবা এটা সবসময় একটা সরলরেখা, ধ্রুবক মানে সরলরেখা, ধ্রুবক মানে সরলরেখা আসবে। এখন আসো এইখানে যদি দেখো তাহলে পিভি বনাম সেম। এখন আয়তন, যে আয়তন যদি পরিবর্তন করো তাহলে কি হবে, চাপের পরিবর্তন হবে, আয়তন পরিবর্তন করলে চাপেরও পরিবর্তন হবে, কিন্তু গুণফলটার কিন্তু পরিবর্তন হবে না। যে পিভি সমান যে ধ্রুবকটা আছে এই গুণফল সবসময় একটা ধ্রুবক মান আসবে, গুণফল সবসময় একটা ধ্রুব মানটাই আসবে। তো ধ্রুব মান যদি আসে তার মানে কি T1 তাপমাত্রা চেক করে দেখো একটা গ্রাফ, T2 তাপমাত্রা মান বসাও দুইটার, আবার T3 তাপমাত্রা মান বসাও দুইটার, দেখা যাবে কি যাই বসাও না কেন এই T3 তাপমাত্রার জন্য একটা সরলরেখা পাবে, T1 এর জন্য একটা সরলরেখা পাবে, T2 এর জন্য একটা সরলরেখা পাবে। তো আলটিমেটলি সবগুলো হবে কি ধ্রুবক থাকলেই সরলরেখা আসবে। তো ধ্রুবক থাকলে সরলরেখা আসবে। এখন কি কেমন হবে লেখচিত্রটা, তো আমরা বলবো হচ্ছে এই ধরনের লেখচিত্রকে বলবো আমরা একশকের সমান্তরাল সরলরেখা, এইগুলোকে বলি আমরা একশকের সমান্তরাল সরলরেখা। তো আমরা দুই ধরনের সরলরেখা, তিন ধরনের পেয়েছি, একটা হচ্ছে মূলবিন্দুগামী ঊর্ধ্বগামী সরলরেখা, একটা পেয়েছি ঊর্ধ্বগামী সরলরেখা, কোন ক্ষেত্রে দ্বিতীয় তৃতীয় এবং চতুর্থ লেখচিত্রে ছিল ঊর্ধ্বগামী সরলরেখা। আর এখন যেটা পাচ্ছি সেটা হচ্ছে প্রধানাঙ্কের সমান্তরাল সরলরেখা। আর প্রথম যেটা পেয়েছিলাম সেটা হচ্ছে পরাবৃত্তাকার, সেটা ছিল পরাবৃত্তাকার। সো আই থিংক সো তোমরা এটা বুঝছো, যদি না বুঝে দেখো আমাকে একটু কমেন্টে জানাও দ্রুত, সবাই একটু কমেন্টে জানাও, না বুঝে থাকলে একটু কমেন্টে জানাও দ্রুত। যদি তোমরা না বুঝে থাকো তাহলে আমাকে একটু দ্রুত জানাও। সবাই একটু কমেন্টে জানাও দ্রুত দেখি। সবাই একটু আমাকে কমেন্টে জানাও যে তোমরা বুঝতে পেরেছো কিনা। অ্যাগেন বলছি তোমরা একটু দ্রুত জানাও যে তোমরা বুঝতে পারছো কিনা। আচ্ছা এটা যদি বুঝতে পারো তাহলে আমরা এখন চার্লসের সূত্রে যাব। এখন দেখবো হচ্ছে চার্লসের গ্রাফগুলো, চার্লসের সূত্র অনুসারে গ্রাফ। খুব ইজি, চার্লসের সূত্রের গ্রাফগুলো হচ্ছে খুব ইজি। তো চার্লসের সূত্রের গ্রাফ যদি আঁকি, আমরা জানি হচ্ছে চার্লসের সূত্রে আয়তন স্থির থাকে, চার্লসের সূত্রের মধ্যে আয়তন স্থির থাকে, স্থির আয়তনে নির্দিষ্ট পরিমাণ গ্যাসের চাপ এবং তাপমাত্রা পরস্পর কি হয় সমানুপাতিক। স্থির আয়তনে নির্দিষ্ট গ্যাসে আয়তন এবং চাপের সম্পর্ক, চাপ এবং তাপমাত্রার সম্পর্ক হচ্ছে কি সমানুপাতিক। আর আমরা কিন্তু এখানে জানি P সমানুপাতিক কিন্তু T,
পি সমানুপাতিক টি, এর অর্থ হচ্ছে আমরা চার্জের সূত্র থেকে যেটা জানি সেটা হচ্ছে পি সমানুপাতিক টি, অর্থাৎ চাপ বাড়লে তাপমাত্রা বাড়বে, চাপ কমে গেলে তাপমাত্রাটা কমে যাবে। তো আমরা কিছুক্ষণ আগেই দেখেছিলাম যে যদি এরকম কোনো সম্পর্ক থাকে তাহলে কিন্তু সরলরেখা আসবে। এই ধরনের কোনো সম্পর্ক থাকলে কি হবে? সরলরেখা। আর যদি তুমি দেখো এরকম কোনো সম্পর্ক থাকে তাহলে কি হবে? ব্যস্তানুপাতিক। তাহলে হবে কি? বক্ররেখা। তো বক্ররেখা কি করে দেখবে? এরকম কোনো কিছু থাকলে বক্ররেখা হবে, এরকম কোনো কিছু থাকলে সেটা বক্ররেখা হবে, বাট এরকম কোনো কিছু থাকলে সেটা হচ্ছে সরল রেখা। বুঝতে পেরেছো? এটা হচ্ছে একটা সরল রেখা। আচ্ছা, তো এরকম কোনো সরলরেখা যদি থাকে আমরা জানি তাহলে এখান থেকে দুইটা গ্রাফ পাবো। তো আমরা পরম তাপমাত্রা যদি পরম তাপমাত্রা স্কেলে দেখি তাহলে দেখা যাবে কি গ্রাফটা মূলবিন্দুগামী প্রায় সরলরেখা আসবে। এখানে তুমি বসাও হচ্ছে পি, আর এখানে যদি বসাও টি, তো পি বনাম টি, এখানে পি ভার্সেস টি যদি দেখো তাহলে দেখা যাচ্ছে এদের মধ্যে যে সরলরেখাটা আসবে সেটা হচ্ছে একটা ঊর্ধ্বগামী সরলরেখা আসবে, একটা ঊর্ধ্বগামী সরলরেখা। দেখো যেটা তুমি চাইলে মূল বিন্দু আমি সরলরেখা প্রকাশ করতে পারি। তাহলে এটা হচ্ছে কি বি ভার্সেস বি, কোন কেন আসছে? কারণ এটা হচ্ছে এক্স সমানুপাতিক ওয়াই, যেখানে হচ্ছে পি সমানুপাতিক টি কে সমর্থন করে। তাহলে এক্স সমানুপাতিক ওয়াই যেখানে পি সমানুপাতিক টি, তো একই কথা, একই রাশি। তো এইটার কারণে আমরা পি সমানুপাতিক টি হবে মূল বিন্দুগামী সরলরেখা, পি সমানুপাতিক টি হবে কি? মূল বিন্দুগামী সরলরেখা। তো দেখা যাবে তুমি যদি এই ক্ষেত্রে যেটা স্থির থাকে, তোমরা চার্জের সূত্রে কি কি স্থির রাখছো? দুইটা বিষয়, ভর, গ্যাসের ভর বা পদার্থের পরিমাণটা স্থির রাখছো, আর স্থির রাখছো হচ্ছে আয়তন। তো চার্জের সূত্রে সাধারণত আয়তন এবং ভরটাকে স্থির রাখা। কি কি স্থির রাখে? চার্জের সূত্রে সাধারণত এটা লিখে রাখবো অবজেক্টিভের জন্য। চার্জের সূত্রে তোমাদের কিন্তু কুইজ হবে, তো মোস্ট ইম্পর্টেন্ট। চার্জের সূত্রে স্থির, আচ্ছা চার্জের সূত্রে স্থির থাকে, চার্জের সূত্রে স্থির থাকে হচ্ছে কি কি স্থির থাকে? একটা থাকবে হচ্ছে আয়তন, চার্জের সূত্রে যেটা স্থির থাকবে সেটা হচ্ছে একটা হচ্ছে আয়তন, আয়তন হচ্ছে v স্থির থাকবে। আর একটা হচ্ছে তোমার আয়তনের উপর যেটা বললাম ভর, গ্যাসের ভর, ভর হচ্ছে এই দুটো কিন্তু সবসময় স্থির থাকবে, এই দুটো সবসময় স্থির থাকবে এই সূত্রের মধ্যে, এই সূত্র উভয়ের ক্ষেত্রে। আচ্ছা, যেমন এইটার ক্ষেত্রে যা এটার ক্ষেত্রে কিন্তু একই, তার মানে এটা যেটা আসবে তুমি যদি মান বসাও তাহলে দেখবা কি এরকম পয়েন্ট আসবে, এরকম একটা পয়েন্ট আসে থাকবে। তো যেটা পাবো একটা মূল বিন্দুগামী সরলরেখা। চার্জের সূত্র থেকে কিন্তু এটা পাচ্ছ, বাট চার্জের সূত্রের থেকে দুইটা গ্রাফ পাওয়া যায়, একটা তো গেল। এখন যদি আসে আরেকটা গ্রাফ থেকে, এখন যে গ্রাফটা আসবে সেটা আসছে কেমন? এই গ্রাফটা একটু ডিফারেন্ট, এই গ্রাফটা ডিফারেন্ট আমি বলতেছি। এই তো এটা মূলত হচ্ছে তোমার যে গ্রাফটা আসছে সেটা হচ্ছে আমরা এখন যেটা এটা হচ্ছে চার্জের সূত্র দেখে আমরা যেহেতু জানি চাপ এবং তাপমাত্রা, তাহলে এখানে হচ্ছে চাপ আর এই হচ্ছে তাপমাত্রা, কিন্তু পার্থক্যটা এটা হচ্ছে তাপমাত্রা, কিন্তু তাপমাত্রা হচ্ছে তোমার টি ডিগ্রি সেলসিয়াস। এর মানে এর আগে আমরা যে গ্রাফটা গেছিলাম সেটা এই যে গ্রাফটা, এই গ্রাফটা কিন্তু তোমার পরম তাপমাত্রা, এটা হচ্ছে পরম তাপমাত্রা। কিন্তু পরম তাপমাত্রা আর আমরা জানি যে ডিগ্রি সেলসিয়াস কিন্তু এক না, পরম তাপমাত্রা ডিগ্রিতে কিন্তু এক না, তার ডিগ্রিতে কিন্তু মান চেঞ্জ হয়। তো দেখা যায় পরম তাপমাত্রা মূল বিন্দুগামী সরলরেখা হলেও 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কিন্তু একটা তাপমাত্রা থাকে, এটা মানে কিন্তু একটা তাপ আছে, আয়তনও ছিল, তাহলে একটু পরিবর্তন হবে। এটা হয়ে গেলে কি এখানে কারণ হচ্ছে কেন হবে আমি সেটা দেখাচ্ছি। এটা পেছন দিকে বর্ধিত করলাম, পেছন, তাহলে এরকম ভাবে পেছন দিকে যদি বর্ধিত করে তাহলে এরকম ভাবে দেখা যাবে এই, তাহলে এরকম ভাবে দেখা যাবে এখান থেকে হচ্ছে এই, তাহলে দেখা যাচ্ছে তিনটা আসছে। তাই কি কি বাড়ছে? দেখা যাচ্ছে এটা P1, এটা হচ্ছে P2 আর এটা হচ্ছে P3। এখানে আছে কি P1 P2 P3, তিনটা এখানে আছে। আসলে কি এটা আছে না, এখানে যেটা আছে সেটা হচ্ছে এখানে হচ্ছে ধরো V1, এটা হচ্ছে V2 আর এটা হচ্ছে তাহলে V3, কারণ হচ্ছে এখানে স্থির আছে নাকি এখানে এটা হচ্ছে আমরা জানি হচ্ছে, আমরা জানি চার্জের সূত্রে কি স্থির থাকে? ঘনত্ব, আয়তন স্থির থাকে। যেহেতু আয়তন স্থির থাকে, ভর কি স্থির থাকবে? আয়তন প্লাস হচ্ছে এখানে ভর স্থির থাকবে, অবশ্যই মনে রাখতে হবে ভরের পরিমাণ সব জায়গায় এটা সব জায়গায় এক হবে। আচ্ছা, যদি এটা হয় তাহলে V1 ভলিউমের জন্য দেখা যাবে চাপের পরিবর্তন হবে এইটুকু, V2 এর জন্য চাপের পরিবর্তন হবে এই যে রাখা, V3 এর জন্য চাপের পরিবর্তন হচ্ছে এটা। তাই জিনিস বুঝতে পেরেছো? যদি বুঝো তাহলে আমাকে একটু কমেন্টে জানাও, যদি বুঝো তাহলে একটু কমেন্টে জানাও, একটু দ্রুত কমেন্ট করো। তোমরা কমেন্ট করতে চাও না তো কিপটা আমি করো কেন কমেন্ট করতে? তাড়াতাড়ি কমেন্ট করো দেখি, কমেন্ট করো তাড়াতাড়ি কমেন্ট করো দেখি তোমরা কয়জনে পারো। সবাই একটু কমেন্টে জানাও সবাই বুঝতে পেরেছো কিনা।
আমি বলছি জি স্যার, আমি মিজানুর রহমানের একটা উত্তর পেয়েছি। বাকি যারা আছে তারা একটু বলো আমাকে বুঝতে পেরেছি কিনা। সো দেখো যারা তেমন সো বুঝছি। আচ্ছা, তো এটা যদি বুঝে থাকো, এখন দেখো এইগুলো একটা আর এইগুলো একটা, তো এইটা কোন ক্ষেত্রে রাখবা? সাধারণত এটা হচ্ছে পরম তাপমাত্রা, এটা হচ্ছে 3 ডিগ্রি সেলসিয়াস। তো 3 ডিগ্রি সেলসিয়াস মানে কিন্তু বোঝায় 273 প্লাস হচ্ছে কত, প্লাস হচ্ছে কিন্তু টি, কারণ এটা সেলসিয়াসে আছে। সেলসিয়াস ক্যালকুলেশন আমরা জানি সি হচ্ছে কি থিটা প্লাস সি মানে কি জানি আমরা, কে মানে আমরা জানি ক্যালভিনে যদি নিতে চাই, ক্যালভিন মানে হচ্ছে 273 প্লাস হচ্ছে কি টি। এটা তো ক্যালভিনের তাপমাত্রা, ডিগ্রিতে দেওয়া আছে, তাহলে এরকম করতে হবে। আর এখানে করলে দেখা যায় কি এইখানে আসা কোনো একটা সময় এটা হচ্ছে এই যে 273 থাকে, 273 থাকে বিধায় কিন্তু দেখা যায় কি এটা বিভিন্নভাবে দেখা যায় যে একটা অংশ থেকে শুরু হয়, আয়তনটা এখান থেকে শুরু হয়েছে বা এখান থেকে শুরু হয়েছে বা এখান থেকে শুরু হয়েছিল বা এখানে স্থির ছিল, এখানে স্থির ছিল, এখানে স্থির ছিল। তো যখন তুমি ডিগ্রি সেলসিয়াস দিয়ে গ্রাফটা আঁকতে যাবা, একই জিনিস সমানুপাতিকেই, একই জিনিস সমানুপাতিক, কিন্তু পার্থক্য হচ্ছে দেখো সরলরেখা আসছে, অর্থাৎ x সমানুপাতিক y, এই গ্রাফটা x সমানুপাতিক y, তো পার্থক্যটা কোথায়? পেছন দিকে কেন গেল? কারণটা হচ্ছে এটা কাল্পনিক, আমরা হচ্ছে মানে আয়তন কখনো শূন্য করা যায় না। তো আমরা এমন ভাবেই করছি, শূন্য করতে হবে আমাকে। যদি শূন্য করতে হয় তাহলে কাল্পনিকভাবে মনে হবে যে এটা পেছনে কোনো একটা বিন্দু থেকে এটা শূন্য হয়েছে, দেখুন রিডিউস করতে হবে যে এটা কি, দেখো এটা চাপ সবচেয়ে কমে গেছে। তো চাপ কমতে কমতে এমন একটা পর্যায়ে যাবে যখন দেখা যাবে শেষ বিন্দু চলে আসবে। দেখো তাহলে কি দাঁড়াচ্ছে এখানে, আমি আবার বলছি, তাহলে আয়তন কমতে কমতে, আয়তন কমতে কমতে দেখো একটা সময় এখানে এসে 0 হয়ে গেছে। তো আয়তন কমতে কমতে যেটা হয় আসলে এখানে 273 কেলভিন, এইখানে এসে দেখো 273 ডিগ্রি সেলসিয়াস, এই পয়েন্টে আসার পর দেখা যাবে এটা কি 273 ডিগ্রি সেলসিয়াস। এর মানে হচ্ছে আয়তন হ্রাস করার জন্য দেখা যাচ্ছে এক করতে করতে একদম এখানে চলে আসে, তাপমাত্রাকে এখানে নিয়ে আসছে, এইখানে কি আয়তনটা শূন্য হয়েছে। তাহলে এই ধরনের গ্রাফ ক্ষেত্রে যদি দেখো ডিগ্রি সেলসিয়াসে দেওয়া আছে, তো তোমাকে নিতে হবে হচ্ছে এতে, অবশ্যই নিতে হবে কোথায় নিয়ে যাবা, তোমাকে নিতে হবে হচ্ছে ক্যালভিনে, ক্যালভিনে নিয়ে গ্রাফটা অঙ্কন করবা। সো ক্যালভিনে কিছু নাই, ডিরেক্ট করতে পারবা। আচ্ছা, তারপর আমরা একটু দেখি হচ্ছে রেনের সূত্র দেখি। তো রেনের সূত্র যদি দেখি, রেনের সূত্র সেম, রেনের সূত্র এখানে সেম হবে। তো রেনের সূত্র পার্থক্য হচ্ছে যে রেনের সূত্রের মধ্যে কি স্থির থাকবে, এখানে চার্লসের সূত্র গেল আয়তন এবং সে স্থির থাকে। তো রেনের সূত্র যেটা থাকবে সেটা হচ্ছে রেনের সূত্র থাকবে হচ্ছে তোমার সাধারণত চাপ স্থির থাকবে, চাপ স্থির, ভর স্থির, ভর স্থির থাকবে, আয়তন মোটামুটি স্থির থাকবে এখানে ধরা যায়, কারণ এতে অনেক কম ব্যবহার করা আছে, এটা আলাদা রাখবে। তো এখন যদি আমরা এখানে যেহেতু দেখছি যে এখন হচ্ছে চাপে, তাহলে এই সূত্রগুলো একটু চেঞ্জ হবে, যেহেতু এখন আগে ছিল পি বনাম টি, আগে ছিল পি বনাম টি, আর এখন যেটা হয়েছে সেটা হচ্ছে বি বনাম টি আসছে। যেহেতু বি বনাম টি আসছে তাহলে বুঝতেই পারছো x ভার্সেস y, x বনাম y, তো x বনাম y না, এটা x সমানুপাতিক y। তো এর ভয়েস মানে যদি বলি এটা সমানুপাতিক এটা, তার মানে বলছে আয়তনটা তাপমাত্রা বৃদ্ধির সাথে বেড়ে যাচ্ছে বা কমে যাচ্ছে, তাহলে এই আর কি। তাহলে এখন এখানে যে গ্রাফগুলো দেয়া আছে, গ্রাফগুলোর মধ্যে এটা হচ্ছে কি আমার একটা, এ হচ্ছে একটা, একটা আর এ হচ্ছে একটা। তো তোমরা যেটা করতে পারো, তো বুঝতেই পারো আসলে এখানে কোনটা রিপ্রেজেন্ট করছে, এখানে আসলে কোনটা রিপ্রেজেন্ট করছে। এই গ্রাফটা দ্বারা আমরা কি বুঝবো বলো তো, এই গ্রাফ দ্বারা আমরা কি বুঝবো? তো যদি বুঝো তাহলে দেখো এই দ্বারা বোঝাচ্ছে যে এই এক সময় দেখা যাবে কি চাপ কমাতে 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 একদম শূন্যের কাছাকাছি, অর্থাৎ চাপকে শূন্য করতেছে। তো চাপ যদি শূন্য হয়ে যায় তাহলে দেখা যাবে মানে থিওরিটিক্যালি সম্ভব, বাস্তবে এটা সম্ভব না, থিওরিটিক্যালি এটা সম্ভব, ম্যাথ করে তুমি দেখাতে পারবে যে এটা আসলে শূন্য করা যায়। কিন্তু তুমি এটা এটা কিন্তু এই যে ম্যাথ আমি এখানে গ্রাফ করে দেখা দিয়েছি, শূন্য করা যাবে, ম্যাথমেটিক্যালি দেখা যাবে, থিওরিটিক্যালি এটা দেখা যাবে না। এখন দেখো এটা হচ্ছে রেনের সূত্র, তার রেনের সূত্রে যেটা হবে ভি সমানুপাতিক টি, তার মানে মূল বিন্দু থেকে সরলরেখা। তো এইটা যেহেতু সমান, তার মানে এটা কি আসবে একটা মূল বিন্দু থেকে ঊর্ধ্বগামী সরলরেখা আসবে। এই ক্ষেত্রে ঊর্ধ্বগামী সরলরেখা পার্থক্য হচ্ছে যে এইটা তাপমাত্রা হচ্ছে পজিটিভ, বাট এটা তাপমাত্রা হচ্ছে নেগেটিভ। তো তাপমাত্রা এখানে নেগেটিভে দেখো, মানে তাপমাত্রা দেখো ধীরে ধীরে কমাতে কমাতে একদম নেগেটিভে চলে আসছে। তো নেগেটিভে আসছে তখন এটার মানটা শূন্য হয়েছে, এর আগে কিন্তু শূন্য হয় নাই। তো এই হচ্ছে তোমার এটা। এখন যেটা আমরা দেখবো
এখন যে গ্রাফটা দেখবো সেটা হচ্ছে তোমার সম্পৃক্ত। আমরা তো এর আগের দিন পেয়েছিলাম সম্পৃক্ত অসম্পৃক্ত। তবে একটা মনে রাখবা যে সাধারণত দেখা যাবে যে তোমার আমরা যদি চার্লসের সূত্র অনুযায়ী দেখি, চার্লসের সূত্রে কিন্তু প্রথম যে চাপ থাকবে সেই চাপটা বেশি আর পরবর্তী চাপ কম। মানে দেখা যাবে একদম উপরে চার্লসের সূত্রে এই যে এটা, তারপরে এইটা এবং এটা, তাহলে এটা হচ্ছে P1, এটা হচ্ছে P2, এটা হচ্ছে P3। আছে হচ্ছে রেলের সূত্র অনুযায়ী। এটা কিন্তু রেলের সূত্র, কারণ চাপ স্থির থাকছে। কারণ হচ্ছে এখানে কি চাপটা স্থির রাখছে। যদি চাপ স্থির রাখে তার মানে কি বলি আমরা, আমরা যদি এখানে চাপকে স্থির রাখি তাহলে আমরা সাধারণত রেলের সূত্র বলি, তাই না? এখানে মনে একটা কথা আমরা কি ভুল বলতেছি? চার্লসের সূত্রের মধ্যে চাপ স্থির থাকে, তাহলে আমি মনে হয় একটা জিনিস ভুল দেখছি, সেটা হচ্ছে তোমার মনে হয় আমরা চাপের জায়গায় আয়তন ব্যবহার করছি। তো চার্লসের সূত্র অনুসারে এটা মানে এটা যেটা জানো তোমরা, যে যদি চার্লস বলে চার্লসের সূত্র চাপ স্থির রাখে, তাহলে চাপ স্থির রাখে P1 P2 P3। সেই ক্ষেত্রে এখানে বলবা বুঝবা যে P1 এটা ইজ গ্রেটার দেন P2 ইজ গ্রেটার দেন P3 হবে। বাট যদি রেলের সূত্র বলে তাহলে কি হবে আয়তন, তাহলে সেই ক্ষেত্রে এখানে আসবে কি আয়তন V1, এটা হচ্ছে V2 আর এটা হচ্ছে V3। V2 V3 V3, তার মানে এই ক্ষেত্রে দেখা যাচ্ছে V1 is greater than V2 is greater than V3। এই ধরনের ঘটনা পুনরাবৃত্তি করছে। তো দেখা যাচ্ছে যে তুমি যে তিন সময় গেছে, একটা হচ্ছে P সমানুপাতিক T, P সমানুপাতিক T, অর্থাৎ এই গেছে যখন তা আয়তন স্থির থাকে। P সমানুপাতিক T মানে হচ্ছে এখানে P সমানুপাতিক T হচ্ছে তাপমাত্রার সাথে চাপের একটা সমানুপাতিক সম্পর্ক। যে সম্পর্কের মধ্যে কি দেখা যাবে তাপমাত্রার সাথে চাপটা কি সমান হারে বাড়তে থাকবে, সমান হারে কমতে থাকবে। যেমন এখানে সমান হারে বাড়ছে, এখানে সমান হারে এইদিকে আমি কি কমতে থাকবে। কিন্তু চাপ সাধারণত শূন্য এখানে আমরা করছি না, একটা কিছু রেখে দিচ্ছি। আর শূন্য কিভাবে করে সেটা দেখানো যায়। আর এখন এইটাকে তুমি যদি আয়তন ভার্সেস সময় দাও, আয়তন ভার্সেস সময়, তাহলে কি দাঁড়াচ্ছে এখানে, মানে হচ্ছে মূলত হচ্ছে V সমানুপাতিক T আর V সমানুপাতিক T অনুযায়ী একই সমান্তরালে একই সমানুপাতিক আছে। সমানুপাতিক যদি থাকে লাইটের সাথে একটু পরিবর্তন হবে। তাহলে যদি আয়তন বাড়ে তাহলে আমার তাপমাত্রা কি হবে, বাড়বে। যখন দেখা যাচ্ছে বাড়বে, আর যদি আয়তন কমে তাহলে তাপমাত্রা ধীরে ধীরে কমবে। যাই হোক, তো তোমরা এই পর্যন্ত বুঝতে পারছো কিনা একটু বলো আমাকে। রেলের সূত্র বলতে আমি দেখাইছি, এ পর্যন্ত তোমরা সবাই বুঝছো? এ পর্যন্ত সবাই বুঝছো? কমেন্ট করো। আজকে খুব ক্লান্ত, বুঝছো, মানে মনে হচ্ছে ঘুমায় পড়ি মানে নিজেকে, মানে আর আমি যে তোমাদের কিছুক্ষণ আগে চাপের জায়গায় আয়তন বলছি, ঘুমায় বলছি। আমি প্রচন্ড ঘুম পাচ্ছে, হয়তো তোমরা অনেকে হয়তো চোখ দেখে বুঝবা চোখ লাল হয়ে গেছে, প্রচন্ড ঘুম পাচ্ছে। তো যাই হোক, তোমরা বুঝছো না? ওকে ফাইন, যদি বুঝে থাকো এখন আসি পরেরটা। তো এই ধরনের কার্ভগুলোর কিন্তু একটা নাম আছে সমষ্টি রেখা। পাচ্ছে কোন ক্ষেত্রে আমরা দেখছিলাম যে 42 সূত্র থেকে পাওয়া যায় সমষ্টি রেখাচিত্র, তারপরে আইসোবার মানে হচ্ছে সমচাপ রেখাচিত্র পাওয়া যায়। সেটা কোথায় পাবো, যেখানে চাপ স্থির থাকে। সেটা কোথায় চাপ স্থির থেকে চাপীয় সূত্রে, রেলু সাধারণত প্যাসকেলের বা চার্লসের সূত্রের মধ্যে চাপ স্থির থাকে। চার্লসের সূত্রে চাপ স্থির থাকে, যদি চাপ স্থির থাকে তাহলে এখানে পাবো আমরা। তারপরে আমরা দেখা যাচ্ছে আর কোনটার পরিবর্তন, রেলের সূত্রে কি পরিবর্তন থাকে, সাধারণত তাপমাত্রা আয়তন থেকে পাবো। তো যাই হোক, এখন যেটা দেখবো আমরা সেটা হচ্ছে তাপমাত্রার সাথে ঘনত্বের সম্পর্ক। টি ভার্সেস এই যে দেখো টি এটা এবং টি, তাহলে তাপমাত্রা এবং ঘনত্বের মধ্যে সম্পর্কটা কি আমরা যদি জানি, তো তাপমাত্রা এবং ঘনত্বের মধ্যে সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক। তাপমাত্রা এবং ঘনত্ব হচ্ছে কি 1/ব্যস্তানুপাতিক। তার মানে এইটা দেখেই হয়তো তোমরা বুঝে পেতা। এটা দেখে বলো তো এটা কোন ধরনের গ্রাফ হবে, আকারটা কেমন হবে, একটানে বলে ফেলো। দেখে কি মনে হচ্ছে এটা রো সমানুপাতিক 1/t, এটা কাকে দেখে মনে হচ্ছে, কোন সমীকরণকে ইন্ডিকেট করছে সবাই একটু বলে দাও। এটা কোন সমীকরণকে ইন্ডিকেট করছে সেটা একটু বলে দাও। সবাই একটু কমেন্ট করে একটু বলো যে আসলে এটা কোনটাকে রিপ্রেজেন্ট করছে। আইসোকোর, আচ্ছা আমি আইসোকোর বলছে, এটা কি আসলে কোন প্রশ্ন আমার কি ওই আইসোবার যেটা ছিল আমাদের, যে একটা হচ্ছে তোমার আইসোবার, একটা হচ্ছে আইসোক্লোর, আর একটা আছে তোমার আইসো সমষ্টি, যেটা হচ্ছে তোমার আইসোথার্মাল। তিনটা গ্রাফ আছে, তিন প্রকার। এখন আমি বলছি কেন গ্রাফটা কেমন হবে, লেখচিত্রটা দেখতে কেমন হবে। এই ক্ষেত্রে আমাদের একটু কমেন্টে জানাও যে লেখচিত্রটা দেখতে কেমন হবে। একটু কমেন্টে জানাও সবাই লেখচিত্রটা দেখতে কেমন হবে। সবাই একটু জানাও যে দেখো লেখচিত্রটা দেখতে একটু কেমন হবে।
সো একটু দ্রুত জানাও দেখি, দেখো চিত্র দেখতে কেমন হয়। সরলরেখা হবে না, তোমরা এখানে কিন্তু আমি কিন্তু বলছি দেখো যে পি টি হচ্ছে ঘনত্বের ব্যস্তানুপাতিক, লেখা আছে এখানে দেখো 1/t, মানে কি হবে, এটা ব্যস্তানুপাতিক হবে, এটা ব্যস্তানুপাতিক হবে। কারণটা কেন ব্যস্তানুপাতিক হবে সেটা যদি বলি, কারণটা হচ্ছে তোমার এটা কিভাবে আছে দেখো, কাকে নির্দেশ করছে আমরা যদি দেখি তাহলে y সমানুপাতিক 1/x, y সমানুপাতিক, তাহলে এই যে গ্রাফটা, এই গ্রাফের সবগুলো কিন্তু পরাবৃত্তাকার, বক্ররেখা মানে হচ্ছে পরাবৃত্তাকার হবে, পরাবৃত্তাকার। আর সমানুপাতিক হতো কি, যদি এইটা এরা থাকতো এরকম ভাবে থাকতো, ঘনত্ব এবং তাপমাত্রা যদি পরস্পরের সমানুপাতিক হতো, ঘনত্ব এবং তাপমাত্রা পরস্পরের যদি সমানুপাতিক হতো তাহলে কিন্তু একটা সরলরেখা আসতো, তাহলে সরলরেখা। কিন্তু এটা সমানুপাতিক না, হচ্ছে কি একটা বাড়লে আরেকটা কমে। কোনো গ্যাসের স্থানে, কোনো গ্যাসীয় স্থানে যদি তাপ প্রয়োগ করা হয় তাহলে তাপমাত্রা বৃদ্ধি পায়, তো তাপমাত্রা বৃদ্ধি পেলে ওই স্থানের গ্যাসের ধীরে ধীরে কি কমতে থাকবে, কারণ এগুলোর সাথে এটা এভাবে যাবে। আচ্ছা এখন গ্রাফটা যদি আমরা আগে, তোমরা হয়তো বুঝে গেছো এখান থেকে যে গ্রাফটা আঁকবো সেটা হচ্ছে এরকম হবে, যেহেতু পরাবৃত্তাকার তার মানে এই দিকে তুমি রো দাও আর দিকে দাও হচ্ছে কি, এদিকে দাও তাপমাত্রা, তাপমাত্রা বনাম এটা যদি আঁকতে যাও তাহলে এই আসবে, এই ধরনের গ্রাফ আসবে, যেটাকে বলি আমরা আইসোবার। আচ্ছা ও সরি আইসোথার্মাল, এটাকে এই গ্রাফটাকে বলি আমরা আইসোথার্মাল গ্রাফ, এটা কি আইসোথার্মাল গ্রাফ? আচ্ছা এটা আইসোথার্মাল গ্রাফ না, এটা অন্য একটা গ্রাফ আছে, সরি এটা মিস্টেক। কিন্তু আমার কথা হচ্ছে আইসোথার্মাল গ্রাফে এমন কিছু না, এরকম হলে এটার আইসোথার্মাল গ্রাফের মতো দেখতে হবে, এই ক্ষেত্রে দেখতে হবে, কারণ এখানে একটা স্থির আছে, এখানে কি স্থির আছে, এটার মধ্যে কিন্তু আয়তন, এই আয়তন বা আমরা চাপটা যদি স্থির রেখে তাহলে এই গঠনগুলি পর্যবেক্ষণ করা যাবে। তো এইটা যদি হয় এরকম, তাহলে আমরা কিন্তু কিছুক্ষণ আগে দেখাচ্ছিলাম এই ধরনের গ্রাফ এটা, বাট এইটা থেকে 5টা গ্রাফ 6টা গ্রাফ আছে তুমি জানো, একটা হচ্ছে এরকম, একটা হচ্ছে কি এই 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 কিছুক্ষণ আগে দেখাইছি, যেখানে হচ্ছে ভলিউম, আর এটা হচ্ছে কি পি, এটা হচ্ছে পিবি, এটা হচ্ছে পিবি বনাম এটা, আর আমরা দেখা যায় এই পিবি বনাম এই পিবি বনাম আছে, এখানে কি দিছে পি, তাহলে এখানে হচ্ছে কি আবার ভি, তাহলে দেখা যাবে এই একই রকম, দেখা যাচ্ছে বলি একই রকম আসবে, এরকমই আসবে। আচ্ছা এখন আর বাকি আছে কি আমাদের, তো এই ক্ষেত্রে আরো তোমরা গেলে মানে হচ্ছে এখান থেকে একদম বয়লের সূত্র অনুযায়ী আরো 5টা কার্ভ আঁকতে পারবা। এবার আসি সম্পৃক্ত অসম্পৃক্তর মধ্যে, সম্পৃক্ত অসম্পৃক্তর মধ্যে। তো তোমরা তো এখন সম্পৃক্ত অসম্পৃক্তটা দেখো যে সম্পৃক্তটা কেমন হবে, অসম্পৃক্তটা কেমন হবে, তাহলে আমরা বলতে পারি এখানে যে যদি তাপমাত্রা স্থির থাকে তাহলে আমরা দেখবো যে বাষ্পের আয়তনের সাথে পরিবর্তন, সাধারণত হচ্ছে চাপের সাথে জলীয় বাষ্পের আয়তন, এখন দেখবো হচ্ছে জলীয় বাষ্পের আয়তন, জলীয় বাষ্পের আয়তন বনাম হচ্ছে জলীয় বাষ্পের আয়তন বনাম হচ্ছে যে আমাদের এটা থাকবে মানে হচ্ছে আচ্ছা চাপ, জলীয় বাষ্পের বনাম হচ্ছে চাপ। তো এই গ্রাফটা যদি আমরা আঁকতে চাই তাহলে জলীয় বাষ্পের আয়তন বনাম হচ্ছে চাপ, তো এই ক্ষেত্রে দেখা যায় যে এটা হচ্ছে চাপটা কার, বায়ু, এখানে বলছে যে জলীয় বাষ্পের আয়তন, জলীয় বাষ্পের আয়তন আর বায়ুর চাপ এক হবে না, কিন্তু দুইটা ভিন্ন। আর এই অবস্থাটাকে বলি আমরা সম্পৃক্ত অসম্পৃক্ত, এটাকে বলি আমরা সম্পৃক্ত অসম্পৃক্ত। তাহলে এখন এরকম যদি থাকে তাহলে আমরা গ্রাফগুলি কেমন আসবে, প্রথম যেটা হবে সাধারণত দুইটা প্রক্রিয়া আছে এখানে, এই দুইটা প্রক্রিয়া, একটা হচ্ছে একটা হচ্ছে সম্পৃক্ত আর একটা হচ্ছে অসম্পৃক্ত। সাধারণত দেখা যায় যে এইখানে তুমি এই যে আয়তন বনাম চাপ, এই যে সমীকরণটা আসবে এখানে, এও যে কার্ডটার মধ্যে পড়বে সে কি করে বুঝবে, রেনু সূত্র থেকে একটা গ্রাফ জানো, তারপর তুমি হয়তো কিছুক্ষণ আগে আমি দেখাচ্ছি 6টা বয়লের সূত্র থেকে 6টা গ্রাফ জানি, আর দুইটা জানি হচ্ছে কোথায় দেখে সাজেশন সমীকরণ দেখে। সো আমি একটু পানি খেয়ে নিই, বাইট করো। আচ্ছা তো এটা গ্রাফটা যদি আঁকি তাহলে এখানে আমরা দেখব হচ্ছে এইটা দেখব হচ্ছে জলীয় বাষ্পের চাপ, এইদিকে দেখব হচ্ছে জলীয় বাষ্পের চাপ, এই হচ্ছে তোমার জলীয় বাষ্পের চাপ। আমি তো এটা জলীয় বাষ্পের চাপ। আচ্ছা
এখানে কি বলেছি আমরা, মূলত হচ্ছে এখানে বললাম হচ্ছে বায়ুর আয়তনের সাথে, তাই না? বায়ুর চাপ মানে হচ্ছে জলীয় বাষ্পের পরিমাণ। আমরা যেটা দেখছি সেটা হচ্ছে স্থির তাপমাত্রায় বাষ্পের আয়তনের সাথে, বলছে স্থির তাপমাত্রায় বাষ্পের আয়তনের সাথে সাধারণত চাপের যে সম্পর্কটা, বাষ্পের আয়তনের সাথে চাপের সম্পর্ক, তাহলে এটা হচ্ছে কি, এটা হচ্ছে বায়ুর চাপ, এটা হচ্ছে বায়ুর চাপ মানে বাতাসের যে চাপটা। তো বায়ুর চাপ এখানে দেওয়া আছে, আর এইদিকে যেটা দেবো সেটা হচ্ছে জলীয় বাষ্পের আয়তন, জলীয় বাষ্পের আয়তন। আচ্ছা, এদিকে জলীয় বাষ্পের আয়তন দেবো আমরা এখানে, আয়তন দিতে হবে না, আসলে এই জলীয় বাষ্পের আয়তন দিতে হবে। নর্মালি চাপ আমরা চিন্তা করি, এত চিন্তা করার দরকার নেই। তো নর্মালি চাপ আর এখানে কি দেবো হচ্ছে আয়তন। যদি চাপ এবং আয়তন দাও তাহলে দেখা যাবে কি, তোমার এখানে প্রমাণটা আছে বয়লের সূত্রকে সমর্থন করে না। সম্পৃক্ত অসম্পৃক্ত সাধারণত কি, সম্পৃক্ত এটা বয়লের সূত্রকে সমর্থন করে না, কিন্তু অসম্পৃক্ত জলীয় বাষ্প বয়লের সূত্রকে সমর্থন করে। তাহলে এটা কিন্তু দেখা যাচ্ছে জলীয় বাষ্পের চাপ বা বায়ুর চাপ ধরতে পারো, জলীয় বাষ্পের চাপ বা বায়ুর চাপ, আর এটা হচ্ছে কি, এটা হচ্ছে জলীয় বাষ্পের আয়তন বা বায়ুর আয়তন। জলীয় বাষ্পের আয়তন বা বায়ুর আয়তন, এদের সাথে এর সম্পর্কটা হচ্ছে কি সমান। তো চাপ এবং আয়তনের সম্পর্কটা কিন্তু আমরা ব্যস্তানুপাতিক জানি, চাপ এবং আয়তনের সম্পর্কটা হচ্ছে কি ব্যস্তানুপাতিক। কিন্তু ব্যস্তানুপাতিক থাকলেও সম্পৃক্ত গ্যাস, সম্পৃক্ত গ্যাস এই সূত্র মেনে চলে না। সম্পৃক্ত গ্যাসের ক্ষেত্রে দেখা যায় কি, যে বায়ুমণ্ডলীয় চাপ যেটা আর বায়ুর চাপে, বায়ুমণ্ডলীয় চাপ বা বায়ুর চাপে দেখা যায় কি এর আয়তনের পরিবর্তন হয় ঠিকই, কিন্তু চাপের কোনো পরিবর্তন হয় না। তো চাপের কোনো পরিবর্তন হচ্ছে না, দেখো এই গ্রাফটা বোঝাচ্ছে এরকম যাচ্ছে, এটা সম্পৃক্ত। সম্পৃক্ত গ্যাসের ক্ষেত্রে পি বনাম ভি, যদিও আমরা জানি যে আমরা কিন্তু জানি পি 1/v, এটা জানি। তো এই অনুযায়ী একটা কার্ভ হওয়ার কথা ছিল, কিন্তু এই কার্ভটা কিন্তু এরকম হয়নি। কি হয়েছে না, এটা দেখো এই কার্ভটা হয়নি। তাহলে দেখা যাচ্ছে কি, যে তুমি যদি এখানে চাপের পরিমাণটা বাড়াতে থাকো কোনো পরিবর্তন হবে না, এটা 1/v আকারে কোনো পরিবর্তন হবে না। বাট যখন এটা তাপমাত্রা বৃদ্ধি পেতে 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 একটা শিশিরাঙ্ক পর্যন্ত পৌঁছে যাবে, আবার বলছি শিশিরাঙ্ক ব্রেক করবে, শিশিরাঙ্ক পয়েন্ট যেটা আছে এটাকে ব্রেক করবে। এটা যখন ব্রেক করবে তখন কিন্তু তার পদার্থ তার স্বাভাবিক অবস্থায় যেটা ছিল বা যেভাবে কনভার্ট হচ্ছিল ধ্রুব অবস্থায়, এইটা কিন্তু পরিবর্তন হবে না। তখন দেখা যাবে কি, তখন দেখা যাবে এরকম হয়ে গেছে। তাহলে এই কার্ভটা দেখে কি মনে হচ্ছে, একটা পরাবৃত্ত মনে হচ্ছে না? এটা কি হচ্ছে, একটা পরাবৃত্ত। তাহলে এইটা হচ্ছে সম্পৃক্ত গ্যাস, এটা হচ্ছে কি সম্পৃক্ত গ্যাস। তো সম্পৃক্ত গ্যাসের ক্ষেত্রে যে সম্পৃক্ত গ্যাসের ক্ষেত্রে কি চাপ, সম্পৃক্ত গ্যাসের ক্ষেত্রে চাপ, তাহলে সম্পৃক্ত গ্যাসের চাপ পরিবর্তন হয় না। সম্পৃক্ত গ্যাসের চাপটা কি তাপমাত্রার সাথে এখানে পরিবর্তন হবে না। বাট যদি এইখানে তাপমাত্রার পরিবর্তন ঘটে, যদি আমরা এখানে করি তাহলে অসম্পৃক্ত, এটা হচ্ছে কি অসম্পৃক্ত গ্যাস, এটা হচ্ছে অসম্পৃক্ত গ্যাস। এইটা দেখে এটা কিন্তু হচ্ছে, এটা দেখা যাচ্ছে বয়লের সূত্রকে সমর্থন করে, কারণ বয়লের সূত্র কিন্তু এরকমই ছিল, বয়লের সূত্র ছিল এরকম ছিল। যেহেতু এরকম ছিল তাহলে দেখা যাচ্ছে এটা অসম্পৃক্ত, তার মানে কি হবে, এটা বয়লের সূত্রকে সমর্থন করে। তাহলে এটা করে না আর এটা করে না। কোন ক্ষেত্রে, যে সাধারণত স্থির এটাতে পি চাপ বনাম আয়তন মানে বয়লের সূত্র, এটা বোঝা যাচ্ছে গ্রাফটা হচ্ছে বয়লের সূত্র থেকে প্রাপ্ত। কিন্তু সম্পৃক্ত গ্যাসের চাপটা কখনো পরিবর্তন হয় না। এটা যখন অসম্পৃক্ত হয় তখনই দেখা যায় গ্যাসের চাপটা ধীরে ধীরে কমতে থাকে এবং কমতে কমতে একসময় এই পর্যন্ত আসে, পরে আসলে এরকমই থাকবে। তো এই হচ্ছে তোমার সাধারণত সম্পৃক্ত অসম্পৃক্ত গ্যাসের ক্ষেত্রে যেটা হওয়ার কথা ছিল গ্রাফটা। এখন আমরা একটু দেখি হচ্ছে যদি আয়তন স্থির থাকে, আয়তনটা তুমি যদি স্থির রাখো তাহলে কেমন হবে। তো এখন সম্পৃক্ত অসম্পৃক্ত আয়তন যদি স্থির রাখো, আবার বলছি যদি আয়তনকে স্থির রাখো, এই যে গ্রাফটা, এই গ্রাফটা তো আমরা জানি সমষ্টি রেখা, এই গ্রাফটার নাম কি, এইটুকু হচ্ছে সমষ্টি রেখা, আর এটা হচ্ছে এক্সের সমান্তরাল সরলরেখা, এটা হচ্ছে এক্সের সমান্তরাল সরলরেখা। তোমরা কি বুঝতে পেরেছো? আসলে তোমাদের কমেন্টগুলো আজকে আমার পড়তে সমস্যা হইতেছে, এই জন্য বুঝতে পারি না আসলে কতটুকু বুঝতেছো। এস রিয়াদ, আচ্ছা স্যার আমি রিয়াদ, ধন্যবাদ। তারপর হচ্ছে তানবির, ওকে আচ্ছা। তারপর দেখো এইখানে আমরা যেটা হচ্ছে এখন যেটা আঁকবো সেটা হচ্ছে এখন চার্লসের সূত্র অনুসারে দেখি যে এটাকে চার্লসের সূত্রকে সমর্থন করে কিনা। তো এই অনুযায়ী আমরা যদি এখন একটু পরিবর্তন করি, এই গ্রাফটার মধ্যে দেখো যে আগে ছিল চাপ বনাম আয়তন, চাপ বনাম আয়তন। তো চার্লসের সূত্র মধ্যে চাপটাকে আমরা স্থির রাখি। তো এখন যদি আমরা তাপমাত্রা, এখানে যদি আমরা তাপমাত্রা দিই আর এখানে যদি আমরা কি দিই আয়তন দিই, তাহলে কি হওয়ার কথা, একটা একটু ভালো করে চিন্তা করে দেখো ভি বনাম, তার মানে আমরা জানি কিন্তু ভি সমানুপাতিক টি, আমরা নরমালি জানি যে আয়তন এবং তাপমাত্রা হচ্ছে পরস্পরের সমানুপাতিক। তাহলে নরমালি এটা কাকে সমর্থন করছে দেখো তো, x সমানুপাতিক y কে। তাহলে x সমানুপাতিক y মানে কি সরল রেখা একটা, x সমানুপাতিক y যে কোনো সরল রেখা, যে কোনো লেখচিত্র হবে কি সরল রেখা, সেটা মূলবিন্দু হবে সরল রেখা হতে পারে, আবার কোথাও থেকে এটা শুরু হতে পারে। যেমন
তোমরা আদিবেগের ক্ষেত্রে দেখছো আদিবেগ থাকলে সরলরেখাটা কি হয়, একটু উপর থেকে শুরু হয়, আর যদি আদিবেগ না থাকে তাহলে মূল বিন্দু থেকে শুরু হয়, তাই না? ওইরকম ভাবে এটারও গ্রাফটা একটু পরিবর্তন হতে পারে যদি আদি মান থাকে, মানে বিষয়টা হচ্ছে ওইরকম আর কি, যে y সমান হচ্ছে mx প্লাস c, ওইটা লেখা সূত্র অনুযায়ী তোমরা রাখতে পারো। আচ্ছা এখন যেটা হচ্ছে, তো এখন যেটা হচ্ছে সেটা যে এখন এটা সমানুপাতিক হবে, যদি সমানুপাতিক হয় তার মানে এটা কিন্তু বাড়বে, তাহলে গ্রাফটা কেমন হবে এখন দেখো। তাহলে এখন যে গ্রাফটা হওয়ার কথা সে সমানুপাতিক বাড়বে, কিন্তু এইখানে যে বিষয়টা দেখা যায় যে আসলে এইটা হচ্ছে তোমার এইখানে সমানুপাতিক এই এরকম হয়, দেখো ধীরে ধীরে। তো দেখা যাচ্ছে কি সাধারণত গ্যাসের চাপটা মানে হচ্ছে আয়তন এবং তাপমাত্রার সাথে মানে হচ্ছে তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে চাপের আয়তনটা এরকম ভাবে বাড়ছে, কিন্তু বক্ররেখা একটা পরাবৃত্ত আকার গঠন করে, পরাবৃত্ত কিন্তু হওয়ার কথা কি সরল রেখা, হওয়ার কথা ছিল সরল রেখা, কিন্তু হয়েছে কি বক্ররেখা। কার ক্ষেত্রে হয়েছে এটা, অসম্পৃক্ত গ্যাসের ক্ষেত্রে। কিন্তু যখন এই শিশিরাঙ্ক পয়েন্টে চলে গেল, মানে হচ্ছে শিশিরাঙ্ক পয়েন্টে ব্রেক করলো, মানে হচ্ছে শেষ পর্যন্ত চলে গেছে যেখানে তার সম্পৃক্ত গ্যাসের সকল ধর্ম হ্রাস পাবে, একদম কোনো ধর্মই থাকবে না। এই সম্পৃক্ত গ্যাসটা তখন হয়ে যাবে কি অসম্পৃক্ত। অসম্পৃক্ত যখন হয়ে গেছে তখন দেখা যাচ্ছে ভি ভার্সেস টি, এই ভি ভার্সেস টি যেটা হবে সেটা হচ্ছে তোমার কি একটা সরলরেখা আসবে। এখন দেখো এই যে অংশটা তুমি দেখতে পাচ্ছ এটা হচ্ছে কি সম্পৃক্ত অংশের জন্য, সম্পৃক্ত গ্যাসের জন্য, আর এই যে অংশটা তুমি দেখতে পাচ্ছ এটা হচ্ছে কি অসম্পৃক্ত গ্যাসের জন্য। তাহলে সম্পৃক্ত গ্যাসের জন্য আসছে এইটা, অসম্পৃক্ত গ্যাসের জন্য আসছে এটা, তার মানে এটা পি, এটা কিন্তু ভি ভার্সেস টি চার্লসের সূত্রকে সমর্থন করতেছে। এটা কি করতেছে দেখো, চার্লসের সূত্রকে সমর্থন করছে, বাট এই যে এই অংশটা কিন্তু চার্লস, এটা যে ভি ভার্সেস টি এইটুকু অংশ কিন্তু চার্লসের সূত্রকে সমর্থন করছে না। যেহেতু করছে না তাহলে সম্পৃক্ত গ্যাস কিন্তু এই নিয়ম মেনে চলে না, কিন্তু অসম্পৃক্ত গ্যাস এই নিয়মটা মেনে চলবে। তো গ্রাফগুলি কেমন হবে, সম্পৃক্ত গ্যাসের ক্ষেত্রে কেমন হবে দেখো, আর অসম্পৃক্ত গ্যাসের ক্ষেত্রে কেমন হবে একটু মাথায় রাখতে হবে। যদি এরকম হওয়ার কথা ছিল কিন্তু সম্পৃক্ত গ্যাসে আসলে কি বয়েলের সূত্র, চার্লসের সূত্র কোনোটাই মেনে চলে না, মানে হচ্ছে এক কথা যে গ্যাসীয় যে সূত্রগুলি আছে এগুলো মেনে চলতেছে না, গ্যাসীয় সূত্রগুলি মেনে চলবে না সম্পৃক্ত গ্যাস, কিন্তু অসম্পৃক্ত গ্যাসগুলি গ্যাসীয় সূত্রগুলি মেনে চলবে, চার্লসের সূত্র, বয়েলের সূত্র এগুলো মেনে চলছে। বাস এটা গেল আমাদের হচ্ছে একটা ছিল হচ্ছে জলীয় বাষ্পের আয়তন বনাম চাপ, আর এটা হচ্ছে চাপ বনাম তাপমাত্রার যে সম্পর্কটা সেটা আমি দেখালাম। তো ফাইনালি আমাদের আরেকটা কার্ভ আছে, আরেকটা কার্ভ হচ্ছে তোমাদের যেটা এখন দেখবো সেটা হচ্ছে বায়ুর চাপের সাথে জলীয় বাষ্পের কিভাবে পরিবর্তন হয়। আবারও বলছি বায়ুর চাপ, লাস্ট হচ্ছে আমাদের বায়ুর যে চাপ আছে, বায়ু চাপ বনাম হচ্ছে ভার্সেস হচ্ছে জলীয় বাষ্পের পরিমাণ, বায়ু চাপ হচ্ছে জলীয় বাষ্পের পরিমাণ। এখন এই যে এটা আছে আমার, তুমি যদি দেখো তাহলে এই গ্রাফটা যে আমরা আঁকতে চাই কেমন হবে, বায়ুর চাপ নরমাল হচ্ছে বায়ু মানে বাতাসের যে চাপটা আছে, বায়ুমণ্ডলে বাতাসের যতটুকু চাপ আছে সেটা হচ্ছে আমাদের বায়ুর চাপ, বায়ু মানে বায়ুমণ্ডলে যতটুকু বাতাস আছে সেই বাতাসটা প্রতি ক্ষেত্রফলের উপর যে ধাক্কাটা দিচ্ছে, এই বাতাসের প্রতিটা কণায় প্রতি ক্ষেত্রফলের উপর যতটুকু বল প্রয়োগ করছে সেটা হচ্ছে বাতাসের চাপ। বায়ুমণ্ডলের চাপ কিন্তু বুঝোই আরেকটা চাপ আছে। এখন এই বাতাসের চাপটা আমরা যদি এরকম ভাবে আঁকি যে চাপ বনাম এটা হচ্ছে কি বাতাসের চাপ, আর হচ্ছে জলীয় বাষ্পের পরিমাণ, জলীয় বাষ্পের পরিমাণটা আমরা এম দিয়ে, পরিমাণ মানে তো ভরকে বোঝাচ্ছে তাই না, তো জলীয় বাষ্পের পরিমাণ, বাতাসের চাপ আর জলীয় বাষ্পের পরিমাণ এই রিলেটেড কোন গ্রাফ আঁকতে গেলে দেখা যাবে এটা যেটা হয় এর দেখা যায় কি এরা সমানুপাতিক, এরা কিন্তু তোমার যেটা হয় যে নরমালি দেখা যায় এরা হচ্ছে সমানুপাতিক পি ভার্সেস, মানে হচ্ছে এরকম ভাবে হবে যে তুমি একটা বাড়ালে আরেকটা কমবে, একটা বাড়ালে আরেকটা কমবে, পি ভার্সেস দেখো এটা মানে হচ্ছে পি ভার্সেস এরকম, পি ভার্সেস মানে হচ্ছে সম্পর্কটা হচ্ছে এরকম যে পি চাপ ভার্সেস হচ্ছে কি 1/m হবে। তো তোমরা জানো যে পি এবং 1/m এর যে সমীকরণটা এটা কেমন হয়, পি এবং 1/m এর যে সমীকরণটা এটা সাধারণত একটা সরল রেখা, কেমন হয় এটা সরল রেখা, কিন্তু এটা যেটা হয় দেখা যায় এটার মান বাড়তে বাড়তে এটা কি হয় যায় কমে যায়, এটার মানটা কমে যায়। মূলত হচ্ছে দেখা যাবে যে এইটা যতটুকু বাড়াবে ভরের পরিমাণ যত বেশি থাকবে, ধরো ভর যখন কম ছিল তখন দেখা যাচ্ছে কি চাপটা এরকম ছিল, চাপ ছিল এরকম, তার মানে ভর যখন এখানে আসে তখন চাপটা চলে আসছে এখানে, ভর যখন এখানে আসে তখন চাপ আসছে এখানে, যখন ভর এরকম আসছে তখন চাপ, তার মানে দেখা যাচ্ছে এরকম একটা সরলরেখা পাচ্ছ, সরলরেখা, তার মানে হচ্ছে দেখা যাচ্ছে যে জলীয় বাষ্পের মানে বাতাসের যে চাপ আছে সেই বাতাসের চাপ এবং এই বাতাসের যে জলীয় বাষ্পটা আছে সেই জলীয় বাষ্পের ভরের কি হচ্ছে বিপরীত অনুপাতে পরিবর্তিত হচ্ছে। সবসময় রাখবা যে জলীয় বাষ্পের চাপ
জলীয় বাষ্পের পরিমাণ মানে ভর আর বাতাসের যে চাপ, এই দুইটা কিভাবে পরিবর্তন হবে, সবসময় এটা বিপরীতভাবে মানে হ্রাস পাবে। দেখা যাচ্ছে যদি জলীয় বাষ্পের পরিমাণটা বেড়ে যায়, জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে গেলে কি বাতাসের চাপটা কমে যাবে, কারণ বাতাসের প্রতি একক ক্ষেত্রফলে দেখা যাবে কি বাতাসের পরিমাণটা কম থাকবে, প্রতি একক ক্ষেত্রফলে বাতাসের পরিমাণ কম থাকবে, আর কম থাকলে দেখা যাবে কি এটা চাপও কমতে শুরু করবে, চাপ কমতে শুরু করবে। আবার তাহলে আবার যদি দেখা যায় যে তুমি যদি এখানে ভরের পরিমাণটা, জলীয় বাষ্পের পরিমাণ যদি কমাইতে থাকো, এখন চিন্তা করো জলীয় বাষ্পের পরিমাণটা কমাচ্ছি, যদি এইখানে ছিল, এই দেখো এই গ্রাফটা হচ্ছে এরকম, এখন যদি তুমি জলীয় বাষ্পের পরিমাণটা কমাতে থাকো, যদি কমাতে থাকো তাহলে দেখা যাবে কি কমাইতে থাকলে এটা বাড়তে থাকবে, দেখো এই যে এখান থেকে আমি এখানে আসলাম, তাহলে এখানে আসলাম, যদি চিন্তা করো এই যে এখানে, তো আমি কিন্তু এখানে এই যে এটা হচ্ছে ফাইনাল পয়েন্ট একদম, এটা P1 চাপ P1, আর এখানে যে ভর আছে সেটা হচ্ছে M1, আমি ভর এখানে নিয়ে আসলাম তখন ভর হচ্ছে M2, আর এখানে চাপ হচ্ছে এখানে P2, আমি যখন ভরটা এখানে নিয়ে আসলাম তখন M3, এটা হচ্ছে আমার M3, তখন চাপ হচ্ছে কত এখানে P3। তো আলটিমেটলি দেখা যাচ্ছে ভরের পরিমাণ তুমি কমাচ্ছ, দেখো এখানে হচ্ছে M1 is less than আচ্ছা M1 is greater than, এখানে হচ্ছে M1 is greater than, M2 is greater than M3, M3, তাহলে এইটার ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে P3 is greater than, P2 is greater than P1, তাহলে উল্টা দেখো, উল্টা দেখো এখানে ভর আর দেখো এখানে প্রথম কোনটা আছে M1 আর এখানে P3, কিন্তু আমরা জানি এটার জন্য এটা হওয়ার কথা, তাহলে কি হচ্ছে বিপরীত অনুপাতে এটা পরিবর্তিত হচ্ছে, কিন্তু এই ক্ষেত্রে মনে রাখতে হবে এটা হচ্ছে একটা সরলরেখা আসবে। তো এরকম ভাবে এখন যদি বায়ুর চাপের সাথে তুমি আঁকো, বায়ুর চাপে আরেকটা মনে রাখতে হবে, এখন তোমাকে যদি বলতো যে বায়ুর চাপ, বায়ুর যে চাপ আছে, বায়ুর চাপ বনাম বায়ুর পরিমাণ, বায়ুর চাপ বনাম বায়ুর পরিমাণ, ঠিক আছে, অথবা আরেকটা যদি চিন্তা করো যে জলীয় বাষ্পের চাপ, আমি যদি এটা করি জলীয় বাষ্পের চাপ, জলীয় বাষ্পের চাপ বনাম হচ্ছে জলীয় বাষ্পের পরিমাণ, এই কথাটা যদি চিন্তা করো জলীয় বাষ্পের পরিমাণ, আমি জাস্ট এটা বুঝাই দিচ্ছি, জলীয় বাষ্পের পরিমাণ, তাহলে দেখা যাবে কি এইটার ক্ষেত্রে দেখা যাবে এরা কিন্তু পরস্পর সমানুপাতিক হবে, কারণ কোন একটা স্থানের জলীয় বাষ্পের চাপ যদি বেড়ে যায় তাহলে ওই স্থানে কি মানে জলীয় বাষ্পের পরিমাণ যত বাড়বে তাহলে পরিমাণটা কি করবে, তত বেশি চাপ অণুগুলি কি বল প্রয়োগ করবে, আর বল প্রয়োগ যত বেশি করবে চাপের পরিমাণ ততই বাড়বে, যত বেশি ধাক্কা দেবে অণুর পরিমাণ যত বাড়বে ধাক্কার পরিমাণ বাড়তে থাকবে, আর ধাক্কা যত বাড়বে বলের চাপের পরিমাণ ততই বাড়তে থাকবে। তো দেখা যাবে যে জলীয় বাষ্পের চাপ এবং জলীয় বাষ্পের পরিমাণ পরস্পর কি সমানুপাতিক, মানে এরা পরস্পর সমানুপাতিক হারে বাড়তে থাকবে, কারণ এরা ধাক্কা জলীয় বাষ্পের পরিমাণ বাড়তে থাকলে ওইখানে কি অণু পরমাণুর সংখ্যা বেড়ে যায়, আর অণু পরমাণুর সংখ্যা বেড়ে গেলে ধাক্কার পরিমাণ বেড়ে যাবে, ধাক্কার পরিমাণ এখন প্রতি একক ক্ষেত্রফলে ধাক্কার পরিমাণটা, ধাক্কা যদি পরিমাণ বেড়ে যায়, তো আমরা জানি ধাক্কা মানে কি একটা বল, ধাক্কা মানে হচ্ছে বল, তো ধাক্কার পরিমাণ বেড়ে গেছে, বেশি সংখ্যক ধাক্কা দিচ্ছে মানে বেশি পরিমাণ বল প্রয়োগ করবে, তাহলে বল যদি বেশি প্রয়োগ করে তাহলে চাপের মানটাও বেশি হবে। আচ্ছা, আর বায়ুর চাপ বনাম বায়ুর পরিমাণ, তাহলে এইটা কি, তো বায়ুর চাপ বনাম বায়ুর পরিমাণ যদি তুমি চিন্তা করো তাহলে বিষয়টা হচ্ছে এরাও কিন্তু সমানুপাতিক, কোন একটা স্থানে বায়ুর পরিমাণ যদি বেড়ে যায় তাহলে বায়ুর অণু পরমাণুর সংখ্যা বেড়ে যাচ্ছে, তো বাতাসের অণু পরমাণুর সংখ্যা যদি বেড়ে যায় তাহলে ধাক্কার সংখ্যা তাদের বেশি হবে, ধাক্কার সংখ্যা তাদের বেশি হলে তারা কি সমানভাবে চাপের মানটাও বেশি হবে, তাহলে পরিমাণের সাথে চাপটা সমানুপাতিক, নিজেদের মধ্যে বায়ুর চাপ বায়ুর পরিমাণের সাথে বৃদ্ধি পাবে, আর জলীয় বাষ্পের চাপ জলীয় বাষ্পের পরিমাণের সাথে বৃদ্ধি পাবে। সো তোমাদের বইয়ে আজকে যা যা গ্রাফ ছিল শেষ, আর কোনো গ্রাফ নাই। তো এই পর্যন্তই, সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ। আমরা পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ নতুন কোনো এই অধ্যায়ে আমরা গাণিতিক সমস্যা সলভ করব, আর মডেল টেস্ট ইনশাআল্লাহ আমার নিয়ে ইচ্ছা আছে, তোমরা যদি মডেল টেস্ট দাও আমাকে নেক্সট ক্লাসে একটু জানাবা, ইনশাআল্লাহ আমরা মডেল টেস্ট দেব। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।